বর্তমানে সারা পশ্চিমবাংলা জুড়ে নতুন সরকারের আগমনের সাথে সাথে বেশ কিছু সরকারি নতুন প্রকল্প চালু হতে চলেছে। এই মুহূর্তে গোটা পশ্চিমবাংলা জুড়ে যে প্রকল্পটি সকলের মাথা ব্যথার কারণ, সেই প্রকল্পটি হচ্ছে বহুল আকাঙ্ক্ষিত সেই অন্নপূর্ণা যোজনা পলিসি বা অন্নপূর্ণা যোজনা প্রকল্প। এই প্রকল্পটা আসলে কি, আমাদের আগের সরকারের আমলে যেটা ছিল লক্ষ্মীর ভাণ্ডার, 25 থেকে 60 বছর বয়সী সমস্ত মহিলারা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 1500 টাকা করে পেতেন। এবারে নতুন সরকারের আমলে সে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি বন্ধ হচ্ছে, তার জায়গায় চালু হচ্ছে অন্নপূর্ণা যোজনা প্রকল্প। প্রথমে বলা হয়েছিল যে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা সকলেই অন্নপূর্ণা যোজনার আওতায় আসবেন এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 3000 টাকা ঢুকে যাবে। পরবর্তীকালে সরকারি পক্ষ থেকে ঘোষণা করা হয় যে না, একটি ফর্ম ফিল আপ করতে হবে, সেই ফর্মে কিছু পারিবারিক তথ্য প্রদান করতে হবে, তারপরে সরকারি পক্ষ থেকে সেই তথ্য যাচাই হবে এবং যারা যোগ্য হবে তারা সকলে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 3000 করে টাকা পাবেন। এখন প্রশ্ন হচ্ছে, যে ফর্মটি সরকারি পক্ষ থেকে বেরিয়েছে, ফর্মটা 12 পাতার, অনেকে ঘাবড়ে যাচ্ছেন ফর্মটা কী করে ফিল আপ করবেন। খুবই সহজ, একটু ঠান্ডা মাথায় ফিল আপ করলে কোনো ব্যাপারই না। তো আমি আপনাদের আজকে একটা ফর্ম ফিল আপ করে দেখিয়ে দেবো কীভাবে ফর্মটা ফিল আপ হচ্ছে। সহজে ধাপ বাই ধাপ দেখুন, সহজে এটাকে দেখে আপনারা অনায়াসে আপনার বাড়ির অন্নপূর্ণা যোজনা ফর্মটা ফিল আপ করবেন। এই ফর্মটা পূরণ করার আগে শুরুতে বলে দিই, এখানে সদস্য সংখ্যা ম্যাক্সিমাম 5 সংখ্যা দিয়েছে, তাই যে সমস্ত পরিবারে স্বামী স্ত্রী এবং সন্তানদেরকে নিয়ে টোটাল সংখ্যাটা 5 বা 6 হচ্ছে, তো তারা এই ফর্মটা ফিল আপ করবেন। আর যাদের মনে করুন বাবা মা বেঁচে আছেন, সঙ্গে তার পুত্র সন্তান 3 জন আছে, 3 জনের আবার সংসার আছে, তো সেক্ষেত্রে পরিবারটা যৌথ পরিবার হয়ে যাচ্ছে, অনেকটা বড় হয়ে যাচ্ছে, সদস্য সংখ্যা 5 বা 6 অতিক্রম করে যাবে। তো সেক্ষেত্রে আপনারা পরিবারটা ভেঙে দেবেন, মানে বাবা মাকে একটা পরিবার করে দেবেন, আর বাকি বড় ছেলের পরিবার একটা পরিবার হয়ে যাবে। বড় ছেলে, তার স্ত্রী এবং তার মনে করে 3 জন সন্তান, তাহলে ওনারা 5 জন একটা পরিবার হয়ে গেলেন। মেজো ছেলে, তার স্ত্রী এবং তার মনে করে 3 জন সন্তান, তাহলে ওনারা 5 জন একটা ফ্যামিলি হয়ে গেলেন। এমনি করে ফ্যামিলি ভেঙে দেবেন। চেষ্টা করবেন পরিবারের মোট সদস্য সংখ্যা যেন কোনোভাবে 6 অতিক্রম না করে, দিলে এই ফর্মটা পূরণ করতে সুবিধা হয়। তাহলে চলুন ফর্মটা পূরণ করে দেখিয়ে দিই সহজে, ধাপ বাই ধাপ। সহজে দেখুন, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি পুরোটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে আপনাদের সুবিধা হবে, ফর্মটা আপনার কত সহজে পূরণ করতে পারছেন। আমি ফর্মটা সংগ্রহ করেছি, ডাউনলোড করেছি বাংলায়, তো আপনারা ফিল আপ করবেন কিন্তু ইংরেজিতেই ফিল আপ করবেন। ইংরেজি ফিল আপ করলে সহজে গ্রহণযোগ্য হবে। সে বাংলা ফর্মের উপরে ইংরেজি লিখে দিলেও হবে, আর যদি ইংরেজি ফর্ম ডাউনলোড করতে পারেন তো খুব ভালো। তো আমি বাংলা ফর্মের উপরে ইংরেজিতে পূরণ করে দেখিয়ে দিচ্ছি। একদম শুরুতে আছে পারিবারিক পরিচয়, মানে এই ঘরে আপনার কিছু লিখতে হবে না, পরিবারের পরিচয়। তারপর নিচে কিন্তু 1 2 3 4 5 6 7 করে কলাম দেওয়া আছে, কিন্তু এই ঘরটা খালি পড়ে থাকবে, এখানে কিছু লিখবেন না। শুরুতে আছে পরিবারের প্রধানের নাম, হেড অফ দ্য ফ্যামিলি, পরিবারের প্রধান কে, তো সেখানে পুরো নামটা এখানে লিখবেন। আমি একটা আনুমানিক নাম বলছি, কারো ডিটেলস তো ইউটিউব পলিসি অ্যালাউ করে না, দিতে নেই। এখানে যে কোনো একটা নাম, আপনার পরিবারের হেড যিনি আছেন তিনি সাধারণত পুরুষ মানুষ হবেন, আর কিছু কিছু 2-1টা পরিবার যেখানে পুরুষ মানুষ হয়তো গত হয়েছেন, সেক্ষেত্রে তার স্ত্রী হয়তো পরিবারের প্রধান হবেন। তো সেই পুরুষ মানুষটি বা মহিলাটি যিনি পরিবারের প্রধান, ওই পরিবারের প্রধানের নামটা এখানে পুরো নামটা লিখতে হবে পদবী সমেত। আমি মনে করুন একটা পরিবারের প্রধানের নাম ধরলাম, মনে করুন মানিক মাইতি, তো সেক্ষেত্রে পুরো নামটা ইংরেজিতে লিখবেন। পুরোটা লিখলাম, সঙ্গে আমি এখানে পদবিটা আর লিখলাম না, এখানে আমি এরভাবে চিহ্ন দিয়ে দিচ্ছি। কেন? ইউটিউব পলিসিকে ফলো করতে হচ্ছে, কারণ কারোর নাম বা ডিটেলস দেওয়া যায় না। এইভাবে আপনি পুরো নামটা, নাম এবং পদবি লিখে দেবেন। তো পরিবারের প্রধানের নামটা এই ঘরে বসে গেলে ইংরেজিতে লিখবেন, সবগুলো ক্যাপিটাল লেটারে লিখে দেবেন। তারপরে ঘরে যাবেন, জন্ম তারিখ দেওয়া আছে, মানে এই পরিবারের প্রধান যিনি, ইনার জন্ম তারিখ কত হতে পারে। ইনার জন্ম মনে করুন 1976 সাল 12ই জুন, তাহলে 12/6/1976 এভাবে লিখে দেবেন। এখানে আপনি 12/6, তারপর এখানে সালটা দেবেন, সালটা 4 ডিজিটের হবে, 4 ডিজিটের সালটা দিয়ে দেবেন। আমি দিলাম না, এভাবে উল্লেখ করলাম। আপনারা যে যার ওই পরিবারের প্রধানের যে জন্ম তারিখ ওটা লিখে দেবেন। তবে এই নামটা যে লিখেছেন এটা কিন্তু আধার কার্ড অনুযায়ী, মানে আধার কার্ডটা দেখবেন, আধার কার্ডে যে নাম আছে ওই নামটাই কিন্তু লিখবেন। আর জন্ম তারিখ দিয়ে দিলেন। এক্ষেত্রে জন্ম তারিখ আধার কার্ডে দিতে হবে এমন কোনো মানে নেই, যেটা সঠিক জন্ম তারিখ সেই জন্ম তারিখটা দেবেন। অনেকে আছে প্যান কার্ডে সঠিক জন্ম তারিখ আছে কিন্তু আধার কার্ডে জন্ম তারিখ ভুল আছে, কিন্তু আধার কার্ডে জন্ম তারিখ দেবেন না, জন্ম তারিখ দেবেন কিন্তু আপনার অরিজিনাল যে জন্ম তারিখ যেখানে সঠিক আছে। মনে করেন প্যান কার্ডে সঠিক আছে, তো প্যান কার্ড থেকে জন্ম তারিখ দেবেন। বা মনে করেন স্কুলের কোনো ডকুমেন্টে, এডুকেশনাল কোনো ডকুমেন্টে ওখানে সঠিক জন্ম তারিখ আছে, ওই জন্ম তারিখটাই দেবেন, ভুল জন্ম তারিখ দেবেন না, সঠিকটা উল্লেখ করবেন। আর পরিবারের প্রধান তার লিঙ্গটা কী হবে, লিঙ্গ বলতে পুরুষ না মহিলা নাকি অন্যান্য। তো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ হবেন যিনি পরিবারের প্রধান। আমি এখানে মানিক অন্য কিছু লিখেছি, মানে এখানে পুরুষ মানুষের নাম লিখেছি, তাই আমার পুরুষকে টিক মারবো। আর যে সমস্ত পরিবারে মহিলারা প্রধান আছেন ওনারা মহিলাকে টিক মারবেন, আর বাকিরা পুরুষকে মারবেন। আর পরিবারের প্রধানের আধার কার্ডের নাম্বার, ওনার আধার কার্ডটা দেখবেন, পরিবারের প্রধান এখানে যে নামটা লিখেছেন এই ব্যক্তির আধার কার্ডটা হাতে নেবেন। আধার কার্ডে দেখবেন 12 ডিজিট একটা সংখ্যা দেওয়া আছে,
তো আধার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন, 12 ডিজিটের হবে। এই 12 ডিজিটের আধার কার্ড উল্লেখ করে দেবেন, আধার কার্ডের নাম্বারটা উল্লেখ করে দেবেন। তারপরে আছে ডিজিটাল রেশন কার্ডে পারিবারিক আইডি যদি থাকে। এটা সকলের ক্ষেত্রে থাকবে না, যে সমস্ত পরিবারে রেশন কার্ডটা ফ্যামিলি ওয়াইজ করা আছে, গ্রুমিং করা আছে, মানে একটাই রেশন কার্ডে পরিবারের প্রধানের নামও আছে এবং পরিবারের অন্যান্য সদস্যদের নামও আছে। তো এরকম পরিবারকে আমরা পারিবারিক রেশন কার্ড বলি। তো সেই সমস্ত পারিবারিক রেশন কার্ড যাদের আছে তারা রেশন কার্ডটা হাতে নেবেন। রেশন কার্ডের মাথার উপর কিন্তু একটা আইডি নাম্বার লেখা আছে, সেই আইডি নাম্বারটা এখানে দিয়ে দেবেন। রেশন কার্ডটা দেখে দেখে বসিয়ে দেবেন। আবারও বলছি, যাদের ইন্ডিভিজুয়াল রেশন কার্ড, মানে মনে করুন গোটা পরিবারে একটা রেশন কার্ড নেই, 4 জন সদস্য, 4খানা আলাদা আলাদা রেশন কার্ড আছে, তাহলে ওনাদের ফ্যামিলি আইডি থাকবে না, তো ওনারা এই ঘরটা খালি ছেড়ে দেবেন। আর বাকি যাদের ফ্যামিলি রেশন কার্ড করা আছে, একটাই রেশন কার্ডে সকলের নাম উল্লেখ করা আছে, তো সেই রেশন কার্ডের মাথার উপর যে আইডি নাম্বারটা আছে সেই আইডি নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আর পরিবারের সদস্য সংখ্যা বলতে কিন্তু এই পরিবারের প্রধানকে নিয়ে, মনে করুন কোনো পরিবারের স্বামী স্ত্রী আছেন, সঙ্গে 4 জন সন্তান আছে, তাহলে মোট পরিবারের সদস্য সংখ্যা কত হয়ে গেল? 2 + 4 মানে 6 হয়ে যাবে। তো সেক্ষেত্রে কারো 6 হবে, কারো 5 হবে, কারো 4 হবে, কারো 3 হবে। অনেক পরিবার আছে শুধু স্বামী স্ত্রী আছেন, সঙ্গে একটি মাত্র ছোট সন্তান একটা আছে, তো সেক্ষেত্রে তার পরিবারের সদস্য সংখ্যা 3 হবে। তো পরিবারের সদস্য সংখ্যা শুধুমাত্র সংখ্যায় লিখবেন। মনে করুন আমি পরিবারের যে সদস্য লিখলাম, 4 জন সদস্য আছেন, মনে করুন বাবা মা এবং 2 সন্তান, তাহলে 4 জন সদস্য, আমি এখানে 04 লিখে দিলাম, মানে 4 জন সদস্য। তারপরের কলামে আমরা এসেছি ঠিকানা। ঠিকানাটা মানে পুরো ঠিকানা দিতে হবে, যে ঠিকানাতে চিঠিপত্র আসে, পোস্টাল যে অ্যাড্রেসটা আছে ওই ঠিকানা দেবেন। কীভাবে লিখবেন? শুরুতে ভিলেজ লিখবেন, VILL লিখে দিয়ে এবার গ্রামের নামটা উল্লেখ করে দেবেন। গ্রামের নাম আপনার যা মনে হয় সেই গ্রামের নামটা দিয়ে দেবেন। তারপরের লাইনে পোস্ট উল্লেখ করবেন, পোস্ট অফিসের নামটা উল্লেখ করে দেবেন। পোস্ট অফিসে যা নাম হয় সবই ইংরেজিতে লিখবেন এবং সবগুলো বড় হাতের অক্ষর করে লিখবেন। তারপর PS মানে থানা লিখে দেবেন, থানার নামটা এখানে লিখে দেবেন। থানার নাম আপনার যা হয়, পুলিশ স্টেশন, সেটা ইংরেজিতে লিখে দেবেন। তারপর ডিস্ট্রিক্ট উল্লেখ করে দেবেন, ডিস্ট্রিক্ট মানে জেলা, আপনি কোন জেলার বাসিন্দা। যদি মনে করুন বর্ধমান জেলা যদি হয় বর্ধমান লিখবেন। জেলা যদি মনে করুন আপনার নদিয়া হয় তো নদিয়া লিখবেন, যদি পূর্ব মেদিনীপুর হয় পূর্ব মেদিনীপুর লিখবেন। তবে সবই ইংরেজিতে লিখবেন এবং বড় হাতের অক্ষর করে লিখবেন, জেলা উল্লেখ করে দেবেন। আর বাকি পিনকোড নাম্বারটা দিয়ে দেবেন, পিনকোড নাম্বারটা কত, সেটা 6 ডিজিটের নাম্বার হবে, মনে করুন 7 দিয়ে শুরু হবে, 7, তারপর বাকি আরও 5টা সংখ্যা আছে সেগুলো আপনি পরপর লিখে দেবেন। তাহলে আপনার পিনকোড নাম্বার দেওয়া হয়ে গেল। এটা হলো আপনার স্থায়ী ঠিকানা, মানে যেটা পোস্টাল অ্যাড্রেস, এখানে উল্লেখ করে দেবেন। তারপর যোগাযোগ নাম্বার বলতে এখানে মোবাইল নাম্বার দিতে বলা হয়েছে। সাধারণত বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর যুক্ত মোবাইল নাম্বার। চেষ্টা করবেন পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি, পরিবারের প্রধানের যে নামটা উল্লেখ করেছেন উনার যে মোবাইল নাম্বারটা আছে ওটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে কিনা আগে দেখে নেবেন। যদি থাকে তো সবচেয়ে ভালো, ওই নাম্বারটাই উল্লেখ করবেন। আর না হলে এমনি যে কোনো একটা নাম্বার দিলে হবে। চেষ্টা করবেন আধার কার্ড যুক্ত, আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে এরকম মোবাইল নাম্বার দেবেন। 10 ডিজিটের মোবাইল নাম্বার হবে, মনে করুন 9 দিয়ে শুরু হলো, এমনি করে বাকি 9টা সংখ্যা উল্লেখ করে দেবেন। তাহলে এখানে মোবাইল নাম্বার আপনারা এই ঘরে বসিয়ে দেবেন, যার যা মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে কিন্তু আমরা ডিটেলস একটু যাব। নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যের। এখানে আমরা ফ্যামিলি ডিটেলস বসাবো। একদম শুরুতে আছে পরিবারের প্রধান। এই পরিবারের প্রধানের ডিটেলসটা এই জায়গাটা লিখে দেবেন। পরিবারের প্রধানের নামটা আগে লিখে দেবেন, মনে করে আমি মানিক, তারপরে আমি একটা পদবি কিছু একটা দিয়ে দেবো। তো সেক্ষেত্রে পরিবারের প্রধানের নাম হয়ে গেল। ওনার জন্ম তারিখ দেবেন, ওনার জন্ম তারিখটা কবে, ওনার জন্ম তারিখ আপনি DOB উল্লেখ করে দেবেন, ডেট অফ বার্থ উল্লেখ করে তার জন্ম তারিখ একটা দিয়ে দেবেন। প্রথমে তারিখ লিখবেন, তা অবলিক দিয়ে মাস দেবেন, অবলিক দিয়ে সাল দেবেন। মনে করুন কারোর জন্ম তারিখ হলো 22/6/1986, তাহলে 22 লিখবেন, এখানে 06 লিখবেন, এখানে 1986 লিখবেন, এমনি করে জন্ম তারিখ দিয়ে দেবেন। আর তারপর লিঙ্গ, মানে এখানে সেটি পুরুষ না মহিলা সেটা উল্লেখ করবেন। এটা আপনি ইংরেজিতে সেক্স বলে লিখে দেবেন, মানে মেল না ফিমেল লিখে এখানে, যদি পুরুষ মানুষ হয়, পরিবারের প্রধান মানে বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ মানুষ হবেন, তো সেক্ষেত্রে M লিখে দেবেন। আর যদি মহিলা হন ইনি তাহলে F লিখে দেবেন, কারণ মেল M বলতে মেল আর F বলতে ফিমেল। তাহলে আমাদের লিঙ্গটা উল্লেখ হলো। পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, এখানে যদি পরিবারের প্রধানের ডিটেলস বলছে সম্পর্কে আমরা যাব না, সরাসরি এবার আধার নাম্বারে চলে আসবো। এখানে আধার নাম্বার উল্লেখ করে দেবেন। এখানে আধার নাম্বার তো 12 ডিজিটের নাম্বার হবে জানেন, তো 12 ডিজিটের সংখ্যা লিখে দেবেন, দিলে ওনার আধার নাম্বারটা হয়ে যাবে। এটা পরিবারের প্রধানের ডিটেলস ভর্তি করা হচ্ছে, ঠিক আছে। আধার নাম্বার দিয়ে দেবেন। এবারে পরিবারের প্রধানের ডিটেলস দিয়ে দিলাম, হলো। এবারে সেখানে একই নাম আবার দিতে বলেছে, আমরা নাম উল্লেখ করবো না যেহেতু উপরে নামটা দিয়ে দিয়েছি। এবারে সদস্য 1, এইখানে অনেকে ভুল করছেন। ভুলটা কী করছেন না, এইখানেই পরিবারের প্রধানের নামটা প্রথম ভর্তি করা শুরু করছেন না। এখানে সদস্য 1 মানে ইনি কিন্তু পরিবারের প্রধান হবেন না, পরিবারের প্রধান ইনি। এবার ওনার উপর নির্ভরশীল যে বাকি সদস্যরা, ওনার স্ত্রী এবং বাচ্চারা, তো সেক্ষেত্রে এই সদস্য 1 বলতে ওনার স্ত্রী চলে আসবেন। তো এই সদস্যের ঘরে কিন্তু পরিবারের প্রধানের নামটা এখানে লিখবেন না।
এখানে সদস্য 1 মনে করুন এই যে মানিক বলে যে লোকটার নাম লিখলাম, ইনি পরিবারের প্রধান। ইনার স্ত্রীর নাম মনে করুন মানসী সামথিং কিছু একটা, আমি ওনার স্ত্রীর নামটা লিখছি, এরাও ইংরেজিতে লিখবেন, বড় হাতের অক্ষরে লিখবেন। আমি মানসী, তারপর ওনার পদবি দিয়ে দিলাম। তাহলে সেক্ষেত্রে হয়ে গেলে ওনার স্ত্রীর নামটা দিয়ে দিলাম, ইনি সদস্য 1 মানে প্রথম মেম্বার তিনি, তার স্ত্রীর নাম দিলাম। ওনার একটা জন্ম তারিখ থাকবে নিশ্চয়ই, একইভাবে ওনার প্রথম তারিখটা লিখবেন, অবলিক দিয়ে তার মাসটা লিখবেন, অবলিক দিয়ে তারপর তার সালটা উল্লেখ করবেন। তাহলে তার প্রথম সদস্যের জন্ম তারিখ দেওয়া হয়ে গেল। এবার লিঙ্গ, ইনি মনে করুন যে প্রথম সদস্য, ইনি মনে করুন এই মালিকের মানে হেড অফ দ্য ফ্যামিলি, পরিবারের যে প্রধান, ওনার স্ত্রী। তাহলে স্বাভাবিক ইনার লিঙ্গটা কী হবে, ইনি মহিলা হবেন। আমি ইংরেজিতে লিখবো মানে ফিমেল, এফ লিখে দিলাম, বা এখানে ফিমেল বানান করে লিখতে পারেন, FEMALE লিখতে পারেন, বা শুধু এফ লিখে দিলেও হবে। আর পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, মনে করেন ইনি হচ্ছেন এই হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন, ইনার স্ত্রী। তাহলে আমি সম্পর্কের জায়গায় এখানে ওয়াইফ লিখে দেবো, WIFE, ওয়াইফ লিখে দিলাম। তাহলে এই সদস্যটা পরিবারের প্রধানের স্ত্রী, তাই ওয়াইফ লিখলাম। তো ইনার নিশ্চয়ই এই যে স্ত্রীর নামটা যে লিখলাম, এই যে সদস্য 1, ইনার একটা আধার কার্ড থাকবে, আধার কার্ডটা হাতে নিয়ে সঙ্গে সঙ্গে এখানে উল্লেখ করবেন, আধার নাম্বারটা উল্লেখ করে 12 ডিজিটের সংখ্যা হবে, ওনার আধার নাম্বারটা এই জায়গাটা উল্লেখ করে দেবেন। দিলে আমি প্রথম সদস্যের আধার নাম্বার আমার দেওয়া হয়ে গেল। অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে হ্যাঁ কি না, আপনি অবশ্যই হ্যাঁ উল্লেখ করবেন। তাহলে অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করছেন কারণ আপনি 3000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চাইছেন, তাই আবেদন যে করছে তাই হ্যাঁ উল্লেখ করে দেবেন। আর এখানে সদস্য 2, এক্ষেত্রে 2 নম্বর সদস্য কী হবেন, স্বাভাবিক এখানে পরিবারের প্রধান হয়ে গেছে, তো ওনার স্ত্রীর নাম দেওয়া হয়ে গেছে, তো 2 জন হয়ে গেল। বাকি এবার সন্তান মনে করুন 3 জন আছে, তো সন্তানের প্রথম সদস্য, এখানে সদস্য 2 বলতে প্রথম সন্তানের নাম চলে আসবে, একদম বড় যে সন্তান, ছেলে হতে পারে মেয়ে হতে পারে, তো ওনার নামটা উল্লেখ করে দেবেন। মানে মনে করেন এই মানিকবাবুর সবচেয়ে বড় যে আছে সে মেয়ে আছে মনে করুন, তো সামথিং কিছুটা মনে করুন তার নাম থাকবে মাধবী মাইতি হতে পারে, তো সেরকম নাম একটা উল্লেখ করে দিলাম। সে নামটা দিয়ে দেবেন। যে বড় মেয়ে মানে সদস্যের পরিবারের প্রধানের যে বড় মেয়ে যিনি সদস্য নম্বর 2 হচ্ছেন, তো ওনার নাম দিলাম, ওনার জন্ম তারিখ একই রকম থাকবে, প্রথম তারিখ দেবেন, তারপর মাস দেবেন, তারপর সাল উল্লেখ করবেন, দিলে এক্ষেত্রে তার জন্ম তারিখ দেওয়া হয়ে গেল। এবার লিঙ্গ, এ যদি ছেলে হয় তাহলে এম লিখবো, যদি মেয়ে হয় ফিমেল লিখবো। মনে করুন এই মেয়ে, আমি এফ লিখলাম, ফিমেল এফ লিখলাম। তবে এর আবার এই অন্নপূর্ণা যোজনার জন্য হ্যাঁ অ্যাপ্লাই করা হচ্ছে কি না, তবে এ মনে করুন 25 বছর বয়স হয়নি, 25-এর নিচে বয়স, তাহলে স্বাভাবিক এই অন্নপূর্ণা আওতায় আসছে না, তাহলে এর জন্য ফর্ম ফিল আপ করা হচ্ছে না। এখানে সদস্যের নাম ভরা হচ্ছে, কিন্তু ইনি অন্নপূর্ণার জন্য টাকা দাবি করছেন না বা চাইছেন না, যেহেতু 25 বছর বয়স হয়নি, তাই এক্ষেত্রে আমি হ্যাঁকে টিক মারবো না, হ্যাঁটা ফাঁকা পড়ে থাকবে। তাহলে এখানে আমি কি বললাম, পরিবারের প্রধানের ডিটেলস দিলাম, আর সদস্য 1 বলতে ওনার স্ত্রীর ডিটেলসটা বললাম, আর সদস্য 2 বলতে এই পরিবারের প্রধানের প্রথম যে সন্তান তার ডিটেলসটা এখানে বললাম। ইনি কিন্তু অন্নপূর্ণার টাকা চাইছেন না বলে এখানে হ্যাঁকে টিক মারলাম না। কিন্তু এই মানসী বলে যে মহিলার নামটা উল্লেখ করলাম, ইনি অন্নপূর্ণা টাকা পেতে চাইছেন, তাই ইনার সোজায় যে হ্যাঁটা আছে সেই হ্যাঁতে টিক মারলাম। এবার আছে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, এই যে সদস্য 2 যেটা ফিল আপ করলাম, তিনি পরিবারের প্রধানের বড় মেয়ে, তাই তো। তাহলে এখানে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি না, ইনি হচ্ছেন তার ডটার, মেয়ে, তাই আমি ডটার বলে উল্লেখ করলাম। যিনি পুত্র যদি হয় তাহলে সন, SON সন বলে উল্লেখ করে দেবো। আমি এখানে ডটার লিখে দিলাম, ডটার লিখলাম। এবার এরও একটা আধার কার্ড নিশ্চয় থাকবে, সে আধার কার্ডটা নেবো হাতে, তার 12টা যে ডিজিট হয় সে 12টা ডিজিট উল্লেখ করে দেবো, দিলে এই সদস্য 2 এর আধার নাম্বার দেওয়া হয়ে গেল। এবার সদস্য 3, মনে করুন ওই পরিবারের প্রধান, তার আরও 2টো বাচ্চা আছে, আরও 2 জন সন্তান আছে, তাহলে সেক্ষেত্রে সেখানে যে সন্তান সে হবে সদস্য 3, তো তার একটা নাম থাকবে, আমি সে নামটা উল্লেখ করলাম। মনে করলাম একটা পুত্র সন্তান, প্রথম যেহেতু মেয়ের ডিটেলসে দিয়েছিলাম, এক্ষেত্রে তার নামটা উল্লেখ করে দিলাম। এবার তার একটা জন্ম তারিখ থাকবে, প্রথমে তারিখ উল্লেখ করবেন, অবলিক দিয়ে মাস উল্লেখ করবেন, অবলিক দিয়ে সাল উল্লেখ করবেন। এটা পাবেন কোথায়, জন্ম তারিখ হয় বার্থ সার্টিফিকেট দেখবেন অথবা প্যান কার্ড দেখবেন, এসব বা স্কুলের কোনো ডকুমেন্টস থাকলে সেখানে পেয়ে যাবেন, জন্ম তারিখ পেয়ে গেলেন। এবার ইনি মনে করুন ওই পরিবারের প্রধানের পুত্র সন্তান, তাহলে আমি এখানে এম লিখে দিলাম, মেল। আর যদি কন্যা সন্তান হয় তাহলে এফ লিখবো। পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, এবার ওই হেড অফ দ্য ফ্যামিলি তার কী হয়, পুত্র, তাই আমি সন লিখবো। যদি ডটার মেয়ে হতো তাহলে ডটার লিখতাম আগের লাইনের মতো। আর এরও একটা আধার কার্ড নিশ্চয়ই থাকবে, সেখানে আমি আধার কার্ড 12 ডিজিটের উল্লেখ করে দেবেন, 12 ডিজিটের আধার নাম্বার হবে, আধার কার্ডটা হাতে নেবেন, সেখানে সংখ্যাটা পেয়ে যাবেন, সেই সংখ্যাটা এখানে লিখে দেবেন। এবার ইনি অন্নপূর্ণার জন্য অ্যাপ্লাই করছেন কিনা, না যেহেতু ইনার 25 বছর বয়স হয়নি, প্লাস এই পুত্র সন্তান অন্নপূর্ণা টাকা পাবে না, তাই সেক্ষেত্রে এই হ্যাঁটাকে আমি টিক মারবো না। তাহলে পরিবারে আমি ধরলাম যে পরিবারের প্রধান এবং তার স্ত্রী এবং 2 জন সন্তান ছিল, তাহলে 2 জন সন্তান মানে তাহলে আমাদের সদস্য কজন ফিল আপ হলো, 3 জন ফিল আপ হলো। সদস্য 1-এর জায়গায় লেখা হলো তার স্ত্রীর ডিটেলস, সদস্য 2-এর জায়গায় লেখা হলো প্রথম সন্তানের ডিটেলস, আর সদস্য 3-এর জায়গায় লেখা হলো দ্বিতীয় সন্তানের ডিটেলস। আরও যদি সন্তান সংখ্যা বেশি হয় তাহলে সদস্য 4 ফিল আপ হবে, সদস্য 5 ফিল আপ হবে। এবারে যে কলামটা আছে এটা কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে, যত্ন সহকারে ফিল আপ করতে হবে। পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট পরিবারের প্রধানে দিতে হবে, আর প্রাপ্তবয়স্ক সদস্য যারা তাদেরই ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে।
প্রাপ্তবয়স্কের নিচে 18 বছরের নিচে যাদের বয়স, তাদের নামটা হয়তো আমরা আগের ঘরে ফিল আপ করেছি, কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেবো না। শুধুমাত্র দেবো পরিবারের প্রধানের এবং প্রাপ্তবয়স্ক যারা মানে 18+ যারা আছে তাদেরই আমরা ব্যাঙ্ক ডিটেলসটা উল্লেখ করব। একদম শুরুতে হেড অফ দ্য ফ্যামিলি, যার নামটা আমরা পরিবারের প্রধান হিসেবে লিখেছি, এখানে আমি সাপোজ মানিক মাইতি লিখেছি, তো সেখানে তার একটা ব্যাঙ্ক থাকবে, সেই ব্যাংকের নামটা এখানে উল্লেখ করবেন। যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হয় তাহলে পিএনবি লিখে দেবেন, যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হয় তাহলে এসবিআই লিখে দেবেন, বা যদি ইন্ডিয়ান ব্যাঙ্ক হয় ইন্ডিয়ান ব্যাঙ্ক লিখবেন। আমি মনে করলাম যে স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, তাহলে আমি এসবিআই লিখে দিলাম, ব্যাংকের নামটা উল্লেখ হয়ে গেল। এখানে যদি আপনার ইন্ডিয়ান ব্যাঙ্ক হয় ইন্ডিয়ান ব্যাঙ্ক লিখবেন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হলে পিএনবি লিখে দেবেন। অ্যাকাউন্ট নাম্বার একটা থাকবে, বিভিন্ন অ্যাকাউন্ট নাম্বার বিভিন্ন ডিজিটের হয়, 9 ডিজিট, 10 ডিজিট, 11 ডিজিট, 12 ডিজিটের হয়। তো সেক্ষেত্রে আপনার ব্যাংকের পাসবইটা খুলবেন, সেখানে অ্যাকাউন্ট নাম্বার পেয়ে যাবেন, সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে উল্লেখ করে দেবেন, সংখ্যাটাই লিখবেন, মনে করুন 155700000 এমনি করে উল্লেখ করবেন যে অ্যাকাউন্ট নাম্বারটা পাসবইতে পাবেন, সেই অ্যাকাউন্ট নাম্বারটা এই ঘরে লিখে দেবেন। সঙ্গে আইএফএসসি কোড, আইএফএসসি কোড প্রত্যেকটা পাসবইতে থাকে। এই ব্যক্তি পরিবারের প্রধান, ওনার পাসবইটা হাতে নেবেন, একদম প্রথম পৃষ্ঠা খুলবেন, সেখানে ব্যক্তির নাম থাকে, তার ঠিকানা দেওয়া থাকে, অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকে, আইএফএসসি কোড দেওয়া থাকে, এমআইসিআর কোড দেওয়া থাকে। একটু ভালো করে খুঁজবেন, সেখানে আইএফএসসি কোড পাবেন। তো সাধারণত এরকম এসবিআই, তো এখানে আইএফএসসি কোড এরকম হবে এসবিআই, তারপরে N00 এমনি করে সামথিং আরও 2-4টা সংখ্যা থাকে, সেটা হচ্ছে আইএফএসসি কোড বসিয়ে দেবেন। এবার এই পরিবারে ইনি হচ্ছেন পরিবারের প্রধান, ইনি পুরুষ মানুষ, ইনার জন্য তো অন্নপূর্ণা ফিল আপ করা হচ্ছে না, উনি ডিটেলস ভরা হলো, ওনার পরিবারের প্রধান হিসেবে ওনার ডিটেলসটা ভরা হলো। এবার সদস্য 1 মানে কে? ওনার স্ত্রী, যিনি অন্নপূর্ণা পেতে চাইছেন, এই যোজনা প্রকল্পে টাকা পেতে চাইছেন, তো সেই তার স্ত্রীর নামটার ওনার অ্যাকাউন্ট নাম্বার পাসবইটা হাতে নেবেন। ওনার ব্যাঙ্ক আছে মনে করুন, ওনার অ্যাকাউন্ট আছে মনে করুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে, তাহলে উনি এখানে ব্যাঙ্কের নামটা পিএনবি লিখবেন। যদি ওনার অ্যাকাউন্ট স্টেট ব্যাঙ্কে থাকে তাহলে লিখবেন এসবিআই। যদি ওনার অ্যাকাউন্টটা ইন্ডিয়ান ব্যাঙ্কে থাকে তাহলে ইন্ডিয়ান ব্যাঙ্ক লিখবেন। ঠিক আছে, এই ঘরটা কিন্তু খুব যত্ন সহকারে ফিল আপ করুন, কারণ এই অ্যাকাউন্টেই টাকাটা ঢুকবে, ইনি মেনলি অন্নপূর্ণা টাকা পেতে চাইছেন, তাহলে ব্যাঙ্কের নামটা লেখা হলো। এবার অ্যাকাউন্ট নাম্বার, ওনারও একটা অ্যাকাউন্ট নাম্বার থাকবে, পাসবই খুলবেন, প্রথম পৃষ্ঠায় অ্যাকাউন্ট নাম্বার পেয়ে যাবেন, সেই অ্যাকাউন্ট নাম্বারটা দেখে এখানে তুলে দেবেন, অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়ে গেল। সঙ্গে আইএফএসসি কোড দেবেন, ওনারা পাসবইয়ের প্রথম পৃষ্ঠা দেখবেন, ওনার নাম থাকবে, ঠিকানা থাকবে, অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে, সঙ্গে আইএফএসসি কোড দেওয়া থাকবে, সেই আইএফএসসি কোডটা দেখে এখানে তুলে দেবেন, আইএফএসসি কোড। এবার সদস্য 2, মনে করুন এই পরিবারের প্রধানের প্রথম যে সন্তান, সে একজন মেয়ে মনে করুন, এবার তার বয়সটা সাপোজ 19 বছর হয়ে গেছে বা 20 বছর হয়ে গেছে, তাহলে উনি কিন্তু প্রাপ্তবয়স্ক হয়ে যাচ্ছেন, তাহলে ওনার ব্যাংকের নামটা উল্লেখ করবেন, আমি এসবিআই লিখে দিলাম, আর ওনার অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ করে দেবেন, পাসবই দেখে অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ করে দেবেন। ইনি কিন্তু অন্নপূর্ণা টাকা পাবেন না, যেহেতু 25 বছর হয়নি, কিন্তু 18 বছর পেরিয়েছে, তাই ওনার ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলসটা আপনি এখানে ভরবেন। বললেন, এবার ওনার একটা আইএফএসসি কোড থাকবে, পাসবই খুলবেন, দেখবেন, দেখে এখানে লিখে দেবেন। এবার মনে করুন তার যে আরও একজন সন্তান আছে, যার বয়সটা কিন্তু এখনও 18 হয়নি, সে পুত্র সন্তান, মনে করুন 14 বা 15, তাহলে সেক্ষেত্রে উনি প্রাপ্তবয়স্ক হচ্ছে না, তাই ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস এই ঘরে আর ভরবো না। আমরা ফর্মটা ফিল আপ করছি, ধরে নিয়েছি স্বামী স্ত্রী বাদ দিয়ে 2জন সন্তান আছে, তা 2জন সন্তানের মধ্যে একজন সন্তান 18 বছর পেরিয়েছে, তাই ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা দিলাম। আরেকজন সন্তানের 18 পেরোয়নি, তাই ওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা দিলাম না। আর যদি দ্বিতীয় সন্তানেরও বয়স 18 পেরিয়ে যেত, তাহলে ওরও কিন্তু এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা আমাকে ভরতে হতো। আর যদি কারো সন্তান সংখ্যা বেশি হয়, ওনার 4 নম্বর ঘরটাও ফিল আপ হবে, 5 নম্বর ঘরটাও ফিল আপ হবে। যাদের সন্তান সংখ্যায় দুইজন, তাহলে সেক্ষেত্রে ওনার এই 1, 2, 3, 4 4টা করে ফিল আপ হবে। আমারও 4টা হওয়ার কথা, কিন্তু একটা করলাম না কেন না, যেহেতু এর 18 বছর বয়স হয়নি। তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ভরার ঘরটা ক্লিয়ার, বুঝতে পারলেন? এভাবে এই ঘরটা ফিল আপ করবেন। এবারে যেটা যে এপিক নাম্বার, এপিক মানে ভোটার আই কার্ডের নাম্বার, ভোটার যে আইডেন্টিটি কার্ড আছে ওই আইডেন্টিটি কার্ডের নাম্বার দিতে হবে। এবার হেড অফ দ্য ফ্যামিলি, HOF মানে হেড অফ দ্য ফ্যামিলি, মানে পরিবারের প্রধান, সেক্ষেত্রে আই কার্ডের নাম্বার মনে করুন CJD বলে ওনারটা সংখ্যা উল্লেখ করা আছে, সেই আই কার্ডের নাম্বারটা ভোটার আই কার্ড দেখে বসিয়ে দেবেন। আর বিধানসভা ক্ষেত্র আর অংশ নম্বর, বিধানসভা ক্ষেত্র বলতে কোন বিধানসভার আন্ডারে, এবার বিধানসভা ক্ষেত্রে একটা নাম্বার থাকবে, এগরা বিধানসভা, এবার এগরা বিধানসভার নাম্বার হচ্ছে মনে করুন 218, এগরা বিধানসভা মনে করুন 218, রামনগর বিধানসভা হলে 217, তো এমনি করে প্রত্যেকটা বিধানসভার একটা নাম্বার আছে। তো আমি এখানে বিধানসভা ক্ষেত্রে নাম্বারটা কিছু একটা সংখ্যা বসাবো, সাধারণত 2 ডিজিট বা 3 ডিজিট এরকম হয়, তো আমি এখানে মনে করুন 222 লিখলাম, তাহলে এটা বিধানসভার ক্ষেত্রে নাম্বার হয়ে গেল। অবলিক দিয়ে এবার অংশ নাম্বার মানে পার্ট নাম্বারটা পাবেন কি করে? আপনারা যে ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দিতে যান, তো সেই ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে ওখানে দেওয়ালে দেখবেন পার্ট নাম্বার লেখা আছে, কারো মনে করুন 112, কারো মনে করুন 76, কারো মনে করুন 36, কারো মনে করুন 50, তো সেরকম সংখ্যা দেওয়া আছে। যদি নাও পাবেন, তাহলে আপনাদের কাছে যে ভোটার স্লিপ বাড়িতে এসেছিলো ভোটের আগে যে স্লিপটা দেখিয়ে আপনারা ভোট দিতে গেছেন, সেই স্লিপেও কিন্তু পার্ট নাম্বার লেখা আছে বা অংশ নাম্বার লেখা আছে। বাংলায় বলে অংশ নাম্বার, ইংরেজিতে বলে পার্ট নাম্বার।
তো সেই সংখ্যাটা আপনারা ওখান থেকে পেয়ে জিজ্ঞেস করে দেবেন, বা যদি তাও না পান তাহলে আপনাদের স্থানীয় যিনি বুথ লেভেল অফিসার আছেন, বিএলও আছেন, ওনাকে জিজ্ঞেস করবেন, উনিও কিন্তু পার্ট নাম্বার বলে দেবেন। তো আমি পার্ট নাম্বার আনুমানিক মনে করে এখানে 56 লিখলাম, আমি আন্দাজে লিখছি, মানে আপনারা যে সঠিকটা জেনে বসাবেন। ঠিক একই রকম এবার সদস্য ওয়ান মানে এই পরিবারের প্রধানের স্ত্রী, তাকে আমরা সদস্য ওয়ান ধরেছি। ওনারও একটা এপিক নাম্বার থাকবে, মানে ভোটার আই কার্ডে উপর একটা নাম্বার থাকবে, এই প্রথমে কিছু সংখ্যা থাকবে, প্রথমে কিছু অক্ষর থাকবে, মনে করে NNS বলে তারপর কিছু সংখ্যা উল্লেখ থাকবে। তো এপিক নাম্বার দিয়ে দিবেন। ওনারও সেই বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর, বেশিরভাগ ক্ষেত্রে একই হবে, দু একজনে আলাদা হবে, যারা মনে স্বামী স্ত্রী দুজন আলাদা আলাদা জায়গায় থাকেন, তো সেক্ষেত্রে তো বিধানসভা ক্ষেত্রের নামটা আলাদা হতে পারে, না হলে কিন্তু এই পরিবারের প্রধানের বিধানসভা ক্ষেত্রে যা নম্বর, ইনারও সেই একই নম্বর বসবে, সেই একই নাম্বার বসালাম, আর অংশ নাম্বারও সেই একই বসবে, সেটা উল্লেখ করলাম। এবার সদস্য 2 মনে করুন ইনার বড় মেয়ে আছে, মনে করুন আমরা যেটা ফিল আপ করছি, মনে করুন এই পরিবারের কর্তা এবং তার স্ত্রী এবং তাদের 2 সন্তান, প্রথম বড় মেয়ে, তারপর ছেলে। এবার মেয়েটার বয়স মনে করুন 19 বা 20 বছর হয়ে গেছে, তার মানে ভোটার লিস্টে নাম উঠে গেছে, এবছর হয়তো ভোট দিয়েওছে, তো ওটা এপিক নাম্বার থাকবে। তো সেই এপিক নাম্বারটা মনে করুন FFM বলে উল্লেখ করে তার একটা সংখ্যা উল্লেখ থাকবে। এটা পাবেন কোথায় না, ভোটার আই কার্ড চেক করবেন, সেখানে এপিক নাম্বার বসিয়ে দেবেন। আর বিধানসভা ক্ষেত্র অংশ নাম্বার, বাবা মা সাধারণত যে বিধানসভায় আছেন ওরও সেই একই নাম্বার থাকবে। তো বিধানসভা ক্ষেত্রে নাম্বার দিয়ে দিলাম, অবলিক দিয়ে তার পার্ট নাম্বার উল্লেখ করে দিলাম, মানে অংশ নাম্বার উল্লেখ করে দিলাম। এবার তারপরে যে আরেকজন পুত্র সন্তান আছে, তার 14 বছর বয়স, তার 18 হয়নি, মানে ভোটার লিস্টে নাম উঠেনি, তাই সেক্ষেত্রে তার এপিক নাম্বার থাকবে না, তাই এই ঘরটা খালি পড়ে থাকবে, এবং বিধানসভা ক্ষেত্র বা অংশ নাম্বার এই ঘরটাও খালি পড়ে থাকবে, পূরণ করতে হবে না। আর যদি এই সদস্যও যদি 18+ হয়ে থাকে, এরও যদি ভোটার লিস্টে নাম উঠে গিয়ে থাকে, তাহলে এরও কিন্তু এপিক নাম্বার দিতে হবে, এবং বিধানসভা ক্ষেত্র নাম্বার এবং অংশ নাম্বার এটাও ফিল আপ করতে হবে। এমনি করে বাকি দুটো ঘর আরও আছে, যদি আরও সদস্য থেকে থাকে তাহলে ফিল আপ করবেন এগুলো। তারপরের ঘরটা আছে বিভাগ মানে অসংরক্ষিত বলতে যেটাকে UR মানে আনরিজার্ভড, যেটাকে আমরা জেনারেল বলি। একটা হয় জেনারেল, হয় SC, হয় ST, হয় OBC, হয় যে দেওয়া আছে জেনারেল, SC, ST, OBC, PVTG আর UR EWS মানে অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল। এগুলো আপনাদের কাছে কোনো যদি কোনো কাস্ট সার্টিফিকেট কিছু করা আছে তো দেখবেন, ওটা চেক করবেন কোন ক্যাটাগরিতে আপনি পড়ছেন। আর যারা কোনো কাস্টের আন্ডারে আসছেন না তারা হচ্ছেন জেনারেল বলতে আনরিজার্ভড, মানে বাংলায় বলে অসংরক্ষিত, সেক্ষেত্রে আমি অসংরক্ষিত টিক মারলাম। আমি যে লোকটা ফিল আপ করছি মনে করুন তার নাম মানিক মাইতি, তো তিনি হচ্ছেন কোনো SC, ST বা OBC নন, তিনি সাধারণত জেনারেল, তাই উনি অসংরক্ষিত এই বক্সে টিক মারবেন। আর যদি উনি সংরক্ষিত হন তফসিলি জাতি বা তফসিলি উপজাতি, যেটাকে আমরা SC বলি বা ST বলি, যদি থেকে থাকেন তাহলে উনি ওটা টিক মারবেন। সঙ্গে প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত বা আর্থিকভাবে দুর্বল শ্রেণী শংসাপত্র, ক্রিমিলিয়ার শংসাপত্র ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে জেরক্স কপি অ্যাটাচ করতে হবে। যারা অসংরক্ষিতকে টিক মারলেন তাদের কোনো জেরক্স কপি এক্ষেত্রে দিতে হচ্ছে না, যেহেতু তিনি কোনো ক্যাটাগরিতে পড়ছেন না, তিনি আনরিজার্ভ, তিনি সংরক্ষিত কোনো কোটার মধ্যে থাকছেন না। এবার আমরা যেভাবে রেশন কার্ডের ডিটেলস ভরবো, আপনি কি ডিজিটাল রেশন কার্ড আছে আপনার, মানে যে পরিবারের প্রধান ফিল আপ করছেন বা যে মহিলার জন্য ফিল আপ করা হচ্ছে ওনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? আচ্ছা, আপনারা অনেকে বলবেন ডিজিটাল রেশন কার্ড কোনগুলো? আপনাদের বাড়িতে রেশন কার্ড আছে, বার করবেন। যদি রেশন কার্ডের মাথায় এই যে অক্ষরগুলো এইগুলো যদি লেখা থাকে AAY বা PHH বা SPHH বা RKSY1 RKSY2 এইগুলো যদি লেখা থাকে রেশন কার্ডের মাথায়, তাহলে ভাববেন আপনাদের ডিজিটাল রেশন কার্ড আছে। তো যদি ডিজিটাল রেশন কার্ড আছে তাহলে হ্যাঁ মারবেন, এখানে হ্যাঁর ঘরে টিক মারবেন। আর যদি হ্যাঁ হয় তাহলে কার্ডটা তখন চেক করবেন কার্ডটা কী ধরনের কার্ড। মনে করুন কার্ডটা হচ্ছে RKSY1, কার্ডের মাথায় কিন্তু লেখা থাকবে, তাহলে সেখানে লিখে দেবেন RKSY1, তাহলে আপনার এটা ফিল আপ হয়ে গেল। আর পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, আপনারা প্রতি মাসে রেশন তোলেন কিনা দেখবেন। হয়তো বলবেন যে আমরা মাঝখানে তো 2 মাস আমরা ডাক্তার দেখাতে চলে গেছিলাম, বাড়িতে ছিলাম না, ওই 2 মাস তোলা হয়নি, বাকি 10 মাস বছরে তোলা হয়েছে, তা সেক্ষেত্রে ধরে নিতে হবে হ্যাঁ আপনারা মাসে মাসে রেশন কার্ড তোলেন। ওই 1-8টা মাস কোনো কারণে মিস হতেই পারে, তো সেক্ষেত্রে আপনি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কিনা হ্যাঁ বলবেন। তবে কিছু কিছু পরিবার আছে যারা সারা বছরই রেশন তোলে না, তো সেক্ষেত্রে ওনারা না বলবেন। আর যারা আপনারা বছরে 4বার 5বার 6বার হলেও রেশন তুলেছেন, তো আপনারা হ্যাঁকে টিক মারবেন, হ্যাঁ মেরে দেবেন। এবার সম্পদ, আপনার কী কী অ্যাসেট আছে, কি জমি জায়গা টাকা পয়সা গাড়ি বাড়ি সোনা দানা কী কী আছে সেগুলো একটু ডিটেলস বলতে হবে। এই জায়গায় অনেকে ভয় পাচ্ছেন যে আমরা ডিটেলস ভরে দেবো, সরকার আমাদের কী ভাববে না ভাববে, আমাদেরকে বড়লোক ভেবে নেবে, কোনো রকম আর্থিক সহায়তা করবে না, এরকম কিছু না। সরকার আপনাদের পরিবারে কিছু তথ্য তুলে রাখতে চাইছে, সেক্ষেত্রে বিবেচনা করে যে সমস্ত মহিলারা বার্ষিক কর প্রদান করেন না বা ইনকাম ট্যাক্স দেন না, ওনারা সকলেই অন্নপূর্ণা টাকা পাবেন। তবে পরিবারে কিছু তথ্য সরকারের হাতে তুলে দিতে হচ্ছে, তুলে দেওয়াটা ভালো, সরকারের কাছে আপনার ডিটেলস থাকাটা ভালো। তো এখানে কোনো কিছু লুকাবেন না, যা আছে তাই বলবেন, মিথ্যা বলবেন না। মিথ্যা হলে পরবর্তীকালে যখন ভেরিফিকেশন হবে মিথ্যা প্রমাণিত হবে, তাহলে কিন্তু আপনার ফর্মটা খারিজ হয়ে যাবে। তাই যা আছে সত্যি কথাই বলবেন। প্রথমে 1 নম্বর আছে বাড়ির ধরন। আপনার বাড়িতে
তিন বা তার বেশি পাকা ঘর রয়েছে কিনা। এই লাইনটা অনেকে বুঝতে পারছেন না। এটা বলা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়ে রুম কটা আছে, ঘর কটা আছে, মানে বেডরুম থাকবে, বিছানা লোক ঘুমাতে পারবে, এরকম রুম কটা আছে। যদি তিন বা তিনের বেশি হয় তাহলে হ্যাঁ মারবেন। মনে করুন এই লোকটার তিনটার চেয়ে বেশি রুম আছে বিল্ডিংয়ে, তাহলে উনি কী করবেন না, তিন বা তার বেশি পাকা ঘর রয়েছে হ্যাঁ বলবেন। খুবই কম পরিবার আছে যেখানে দুটো বা একটা মাত্র রুম আছে, এরকম পরিবারও আছে। আর নাহলে তিনটা রুমও অনেকের থাকে। আমি হ্যাঁ মারলাম। আপনার যদি মনে হয় আপনার তিনটা রুম নেই, তার চেয়ে কম আছে, দুই আছে বা এক আছে, তো সেক্ষেত্রে আপনি না মারবেন। আমি এখানে হ্যাঁকে টিক মারলাম। আর পারিবারিক জমির মালিকানা, এক্ষেত্রে পারিবারিক জমির মালিকানা বলতে অনেক অনেক পরিবার এরকম আছে স্বামীর নামে জমি জায়গা আছে, কিন্তু যে স্ত্রীর নামে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের এই ফর্মটা ফিল আপ করা হচ্ছে ওই স্ত্রীর নামে কোনো জমি জায়গা নেই। তাহলে সেক্ষেত্রে এখানে মেনলি আমরা ধরবো ওই স্ত্রীর, মানে যার অন্নপূর্ণার এই ফর্মটা অ্যাপ্লাই করা হচ্ছে উনার নামে কোনো জমি জায়গা আছে কি না। যদি থাকে তাহলে হ্যাঁ মারবেন, আর যদি না থাকে তাহলে না মারবেন। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ওই পরিবারের মহিলাটি যিনার নামে এই অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করা হচ্ছে ওই মহিলার নামে সাধারণত জমি জায়গা থাকে না, পরিবারের প্রধানের নামে থাকে। তো এক্ষেত্রে আমরা কাকে মাপকাঠি ধরবো, ওই যার নামে অন্নপূর্ণা যোজনা ফর্মটা ফিল আপ করা হচ্ছে উনার যদি জমি থাকে তাহলে হ্যাঁ মারবো, আর যদি উনার জমি না থাকে তাহলে না মারবো। উনার স্বামীর 1000 বিঘা জমি থাকতে পারে, ওনার পরিবারের প্রধান যিনি উনার 10 বিঘা জায়গা থাকতে পারে, কিন্তু এক্ষেত্রে যার নামে অন্নপূর্ণা টাকাটা অ্যাপ্লাই করা হচ্ছে টাকা পাওয়ার জন্য ওই মহিলার নামে কোনো জমি জায়গা নেই, তাই না মারলাম। 2-4 জন মহিলা থাকবে যাদের নামে জমি জায়গা আছে, তো ওনারা হ্যাঁ মারবেন। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নাই মারা হবে। আর সেক্ষেত্রে যে সমস্ত মহিলারা হ্যাঁ মারবেন, মানে ওনার নামে মনে করুন 2 ডিসমিল বা 4 ডিসমিল জায়গা আছে, তো সেক্ষেত্রে ওনারা হ্যাঁকে টিক মারবেন। সঙ্গে সঙ্গে ওনার নামের যে জায়গাটা আছে ওই জায়গার রেকর্ড কপির জেরক্স কিন্তু এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। আর যারা না মারলেন তাদের এক্ষেত্রে কোনো জেরক্স দিতে হচ্ছে না। তারপরে আছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য। এখানে মনে করুন আগের ঘরে আমি ওই স্ত্রীর নামে কোনো জায়গা ছিল না বলে না মারলাম, কিন্তু এখানে কিন্তু জমির পরিমাণটা লিখতে হবে। তবে ওই মহিলার নামে তো জমি জায়গা নেই, তো ওনার স্বামীর নামে আছে, তাহলে সেক্ষেত্রে স্বামীর নামে মনে করুন জায়গাটা কত আছে, তো মনে করুন জায়গা আছে মনে করুন 25 ডিসমিল, কিন্তু এখানে ডিসমিল এককে তো চাইনি, ডেসিমল এই এককে তো চাইনি, চেয়েছে শতকে। এই শতকে এককটা পাবেন কোত্থেকে না, আপনারা কিন্তু রেকর্ড দেখবেন, রেকর্ডে কিন্তু যার মনে করুন 13 ডিসমিল জায়গা আছে তো লেখা আছে দেখবেন 0.13, তাহলে আপনার সেই 0.13 লিখতে হবে, 13 ডিসমিল লিখলে হবে না। কারো মনে করুন 32 ডিসমিল জায়গা আছে, তাহলে রেকর্ড চেক করবেন, রেকর্ডে আছে কিন্তু 0.32, তো সেরকম রেকর্ড চেক করবেন। আর যাদের স্বামী স্ত্রী দুজনেরই জায়গা আছে মনে করুন, তাহলে স্বামীর জায়গার পরিমাণ আর স্ত্রীর জায়গার পরিমাণ দুটো যোগ করবেন, যোগ করে সংখ্যাটা বসাবেন। আর যাদের শুধু স্বামীর নামে আছে স্ত্রীর নামে নেই, তাহলে স্বামীর জায়গাটা কত পরিমাণ আছে রেকর্ড চেক করবেন। আর এই মিউটেশন যে কপিটা রেকর্ড যাকে আমরা বলি সেটা চেক করবেন, সেখানে পেয়ে যাবেন। সেই সংখ্যাটা শতকে লিখবেন, মানে দশমিক দিয়ে লিখবেন। মনে করেন আমি ধরলাম এই ব্যক্তির জায়গার পরিমাণ টোটাল 16 ডিসমিল জায়গা, তাহলে আমি এখানে লিখব 0.16 শতক। এটা বলতে বুঝে নিতে হবে 16 ডিসমিল জায়গা, এভাবে উল্লেখ করবেন জায়গার পরিমাণটা। তারপরে আছে যানবাহন, মানে আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে কিনা। 4 চাকার গাড়ি বলতে 4 হুইলার পরিবারে আছে কিনা। ওই মহিলার থাকতে পারে অথবা ওনার স্বামীর থাকতে পারে, স্বামীর বা স্ত্রীর যারই থাকুন না কেন। যদি 4 চাকার গাড়ি থেকে থাকে তাহলে হ্যাঁ মারবেন, যদি 4 চাকার গাড়ি না থেকে থাকে তাহলে না মারবেন। আমি ধরলাম এই পরিবারে 4 চাকার কোনো গাড়ি নেই, তাই না মারলাম। আর যদি হ্যাঁ মারতাম তাহলে সেই গাড়ির সংখ্যাটা উল্লেখ করতে হবে, মানে কটা গাড়ি আছে এরকম, এবং সেই গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা উল্লেখ করতে হতো। মনে করুন কারো বাড়িতে একটা স্করপিও আছে এবং একটা অমনি ভ্যান আছে, তাহলে সেক্ষেত্রে গাড়ির সংখ্যাটা 02 লিখবে। আর রেজিস্ট্রেশন নাম্বার দুটো গাড়ি দুরকম হবে, দুটো ছোটো ছোটো করে, প্রথম লাইনে স্করপিওর রেজিস্ট্রেশন নাম্বার, পরের লাইনে অমনির রেজিস্ট্রেশন নাম্বার। তা বেশিরভাগ পরিবারে কিন্তু নাই হবে, 4 চাকা গাড়ি খুবই কম পরিবারে আছে। তো যাদের হ্যাঁ হবে তাদের এই দুটো ঘর ফিল আপ হবে, আর যাদের না হবে শুধু নাটা টিক মেরে দিয়ে বেরিয়ে যাবে। আর সঙ্গে এখানে বলা আছে গাড়িটা যদি জিপ বা ট্রাক্টর হয় তাহলে সেটাকে উল্লেখ করতে হবে, মডেল নাম্বার কথা উল্লেখ করতে হবে। এটা বেশিরভাগ পরিবারের ক্ষেত্রে হবে না, যাদের হবে তারা ওই জিপ বা ট্রাক্টরে মডেল নাম্বারটা উল্লেখ করে দেবেন। আর পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা, স্বাস্থ্য বিমা কিছু করা আছে কিনা সেটা উল্লেখ করতে হবে। সেটা মানে কীরকম, যে যদি স্বাস্থ্য বিমা করা, অনেকে ভাবেন যে আমাদের অনেকে স্বাস্থ্যসাথী কার্ড আছে, স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু স্বাস্থ্য বিমা নয়। স্বাস্থ্য বিমা বলতে আপনার স্টার হেলথ বা অন্য কোনো এরকম স্বাস্থ্য বিমা কিছু আছে কিনা, হেলথ পলিসি যাকে আমরা বলি সেরকম কিছু আছে কিনা। বেশিরভাগ পরিবারে কিন্তু নাই হবে, কিছু পরিবারে হ্যাঁ আছে। যারা স্বাস্থ্য সচেতন পরিবার আছে তারা হয়তো স্বাস্থ্যর এই বিমা কার্ড বানিয়ে রেখেছেন, হেলথ কার্ড বানিয়ে রেখেছেন। যদি হ্যাঁ হয় তারা ওনার হ্যাঁ বলবেন। তা আমি ধরে নিলাম এই পরিবারে স্বাস্থ্য বিমা কার্ড কিছু করা নেই, আমি না মারলাম।
যদি হ্যাঁ হতো তাহলে তিনি হ্যাঁকে টিক মারবেন এবং সেক্ষেত্রে ওই প্রিমিয়ামের বিবরণটা উল্লেখ করতে হবে, সেটা সরকারি না বেসরকারি সেটা উল্লেখ করতে হবে। এই সরকারি যদি সরকারিকে টিক মারা হবে, বেসরকারি যদি বেসরকারিকে টিক মারা হবে। আর বিমার অঙ্ক মানে সেই হেলথ পলিসি যে হয়েছে পলিসি সার্টিফিকেটের উপরে অঙ্কের পরিমাণটা লেখা আছে, মানে কত টাকার পলিসি, ওটা 3 লক্ষ টাকার না 4 লক্ষ টাকার না 5 লক্ষ টাকার পলিসি, ওই পরিমাণটা এখানে লিখতে হবে। আর প্রিমিয়ামে যদি আর কোনো ডিটেলস থেকে থাকে সার্টিফিকেট ফলো করবেন, সেই ডিটেলস এখানে লিখবেন, না লিখলেও চলে। এটা হলো হেড অফ দ্য ফ্যামিলি, মানে পরিবারের প্রধানের। এমনও আছে পরিবারের প্রধানের হেলথ কার্ড বানানো আছে, হেলথ বিমা পলিসি সার্টিফিকেট বানানো আছে, কিন্তু স্ত্রী বা বাচ্চাদের নেই। তো সেক্ষেত্রে শুধু হেড অফ দ্য ফ্যামিলির ফিল আপ হবে, আর সদস্য 1 সদস্য 2 এগুলো খালি পড়ে থাকবে। অনেক পরিবার আছে তার পরিবারকে একসঙ্গে কম্বাইন করে একটা হেলথ কার্ড বানানো আছে, 4 জনকে মিলে মনে করো। তো সেক্ষেত্রে হেড অফ দ্য ফ্যামিলির যা ফিল আপ করলেন সেই একই তথ্য এদেরও ফিল আপ হবে, সে ফিল আপ হয়ে যাবে। পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা ডিটেলসটা এই ঘরে ভর্তি করবেন। এবার আছে আয় বা পেশা উল্লেখ করতে হবে। 1 নম্বর কলাম হচ্ছে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, মানে কেউ কি ট্যাক্স দেন, ইনকাম ট্যাক্স দেন। এটা সাধারণত কারা দেয় ইনকাম ট্যাক্স? যারা সাধারণত বড় ব্যবসায়ী, যারা জিএসটির খাতা বানিয়ে রেখেছেন তারা ট্যাক্স দেন, অথবা সরকারি চাকরিজীবী যারা তারা ইনকাম ট্যাক্স দেন। তো এরকম যদি পরিবার হয়ে থাকে তো সেক্ষেত্রে পরিবারের স্বামী মনে করুন চাকরি করে, স্ত্রী চাকরি করে না, বাচ্চারাও চাকরি করে না, তো স্বামী তো ইনকাম ট্যাক্স দেন, তবু হ্যাঁ লিখতে হবে। অনেক পরিবার আছে স্বামী স্ত্রী দুজনেই চাকরি করেন, তাহলে তারা দুজনে মিলে ইনকাম ট্যাক্স দেন, তবুও তিনি হ্যাঁ লিখবেন। আবার এমনি মধ্যবিত্ত পরিবার যেগুলো, যার স্বামীও ব্যবসা বাণিজ্য করেন ছোটোখাটো, বা এমনি রোজ খাটাখাটনি করেন বা ছোট দোকান চালান, তো উনি ইনকাম ট্যাক্স দেন না। ওনার স্ত্রী সামান্য গৃহবধূ, ঘরে থাকেন, কাজ করেন, উনিও ইনকাম ট্যাক্স দেন না, তো সেক্ষেত্রে ওনারা নাকে টিক মারবেন। খুব কম পরিবার আছে যারা হ্যাঁকে টিক মারবে, বেশিরভাগ পরিবার নাকে টিক মারবে, মানে ইনকাম ট্যাক্স দেন হ্যাঁ কি না। তো আমি ধরলাম এই পরিবার ইনকাম ট্যাক্স দেন না, তাহলে আমি না মারলাম। যদি এক্ষেত্রে হ্যাঁ মারতাম, আচ্ছা আমি উল্টোটা বলি, মনে করুন এই পরিবার ইনকাম ট্যাক্স দেন, এনার স্বামী মনে করুন চাকরি করেন, তাহলে ইনকাম ট্যাক্সটা দেন, হ্যাঁ উল্লেখ করে দিলাম। তো পরিবারের সদস্যদের প্যান কার্ড থাকে, এক্ষেত্রে যদি হ্যাঁ হয় তাহলে নাম এবং প্যান নাম্বার উল্লেখ করুন। তাহলে এই পরিবারের হেড যিনি, পরিবার প্রধান, তিনি ইনকাম ট্যাক্স দেন, তাহলে সেই হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন, পরিবারের প্রধান যিনি রয়েছেন, ওনার নামটা আমি এখানে উল্লেখ করব। ওনার নামটা মনে করে আমি মানিক সামথিং কিছু একটা লিখেছিলাম, তো সেই নামটা আমি আবার এখানে লিখে দিব। নাম লিখে দেবো, ওনার প্যান নাম্বার উল্লেখ করব। প্যান নাম্বারটা এরকম হবে, প্রথম 3-4টা অক্ষর থাকে, BLUPS বলে, তারপর 4টা সংখ্যা দেওয়া থাকে, তারপর আবার একটা অক্ষর দেওয়া থাকে, মনে করুন জেড দেওয়া আছে, ঠিক আছে। এমনি করে প্যান নাম্বার উল্লেখ করে দেবেন, তাহলে এটা হেড অফ দ্য ফ্যামিলির হয়ে গেল। একই রকমভাবে যদি ওনার স্ত্রী ইনকাম ট্যাক্স দিচ্ছেন, তাহলে সদস্য 1 তার স্ত্রীর নামটা দেবেন, প্যান নাম্বার দেবেন। আর যদি ওনার স্ত্রী ইনকাম ট্যাক্স দেন না, তাহলে ওনার স্ত্রী ডিটেলস এখানে ভরার দরকার নেই। আর যে সমস্ত পরিবার এখানে না মেরেছেন যে না আমরা ইনকাম ট্যাক্স দিই না, তাহলে তো ওনার কারোরই এখানে কিছু উল্লেখ করা দরকার নেই, পুরো ফাঁকা থাকবে। যদি না হয় তবে এই ডিটেলসটা ফিল আপ করা দরকার নেই। যদি হ্যাঁ হয় তাহলে ইনকাম ট্যাক্স কজন দেন, 1 জন দেন না 2 জন দেন, যিনি দেন শুধু তারই নাম দেবেন আর প্যান কার্ড নাম্বার দেবেন, আর বাকিদের নয়। তো সেক্ষেত্রে আমি বলবো এই সদস্য 1 যেটা, বিশেষ করে সদস্য 1 মানে ওনার যে স্ত্রী যিনি আছেন, যার নামে অন্নপূর্ণার এই প্রকল্পের ফর্মটা ফিল আপ করা হচ্ছে, যেহেতু ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে, তো সেক্ষেত্রে আমি বলবো সদস্য 1 যেটা মানে ওনার স্ত্রী, ওনার কিন্তু নামটা দিয়ে দেবেন, ওনার নামটা দিয়ে দেবেন এবং তার সঙ্গে ওনার প্যান নাম্বারটাও উল্লেখ করে দেবেন। যেহেতু ইনারই আপনার অন্নপূর্ণা টাকা তিনি পেতে চলেছেন, তাই ইনার ঘরটা কিন্তু ফিল আপ করবেন, ইনারটা ফাঁকা রাখবেন না। তারপরে কর্মসংস্থানের ধরন বলতে হবে, মানে কে কী কাজ করেন সেটা বলতে হবে। আগে সবচেয়ে প্রথমে চলে আসে পরিবারের প্রধান যিনি আছেন, হেড অফ দ্য ফ্যামিলি, উনি কোথায় কী কাজ করেন। যদি সরকারি চাকরি করছেন তাহলে সরকারি ক্ষেত্রে, যদি বেসরকারি ক্ষেত্রে চাকরি করছেন, বেতনভুক্ত কর্মচারী, তাহলে বেসরকারি ক্ষেত্রে, অথবা সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত উদ্যোক্তা, ব্যবসায়ী, মালিক ইত্যাদি, এগুলো যদি কিছু হন তাহলে এই ঘরে টিক মারবেন। আংশিক সময়ে কর্মরত, পার্ট টাইম কোনো জব করেন কি না, সপ্তাহে 3 দিন কাজ করতে হয় বা 2 দিন কাজ করতে হয় বা সারাদিনে 2 ঘন্টা করে কাজ করতে হয়, এগুলোকে পার্ট টাইমার বলি আমরা। তো এরকম পার্ট টাইম কোনো কাজ করেন কিনা তাহলে সেক্ষেত্রে এখানে টিক মারবেন। অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত কারিগর, শিল্পী, কৃষক যারা হবেন, বেশিরভাগ ক্ষেত্রে কারিগর হবেন, কেউ মাটির কাজ করেন, কেউ কাঠের কাজ করেন, কেউ লোহার কাজ করেন, তারা কারিগর হবেন। বা কিছুজন শিল্পী থাকবে, এই ঠাকুর প্রতিমা যারা তৈরি করে তারা শিল্পী হয়, বা যারা চাষবাস করে খাওয়া দাওয়া করেন তারা হচ্ছে কৃষক। এই কারিগর বা শিল্পী বা কৃষক যারা, তারা এই অসংগঠিত ক্ষেত্রে ইত্যাদি এরা মারবেন। আর পরিযায়ী শ্রমিক মানে মনে করুন এখানে বাড়ি কিন্তু অন্য জায়গায়, অন্য রাজ্যে বা অন্য দেশে গিয়ে কাজ করতে হয়, সেখানে ইনকাম করে আনতে হয়, তারা হচ্ছে পরিযায়ী শ্রমিক। হ্যাঁ, মনে করুন দেখবেন আমাদের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের কিছু রাজমিস্ত্রিরা, তারা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জেলায় গিয়ে তারা বিল্ডিং বানানোর কাজ করেন, তাহলে ওনারা হচ্ছেন পরিযায়ী শ্রমিক, তাহলে ওনার পরিযায়ী শ্রমিকে টিক মারবেন। অথবা বেকার মানে যার কোনো রোজগার নেই, বেকার মানে আনএমপ্লয়েড, কোনো চাকরি বাকরি করেন না বা কোনো ইনকামের সোর্স নেই, তারা হচ্ছেন বেকার, বেকারকে টিক মারবেন। আর এই অন্যান্য আছে, অন্যান্যকে সাধারণত আপনার চেষ্টা করবেন না টিক মারতে। অন্যান্য টিক মারা মানে আবার বলতে হবে আপনি কী কাজ করেন, তাই অন্যান্যকে মারবেন না। তো আমি ধরে নিলাম
যে এক্ষেত্রে যে পরিবারটা ফিল আপ করছি মানিকবাবু, তিনি মনে করুন একটা স্কুলের টিচার, তো তিনি একটা সরকারি ক্ষেত্রে কাজ করেন, তা সরকারি ক্ষেত্রে টিক মেরে দিলাম। আর যদি উনি চাষি হতেন, কৃষক হতেন, তাহলে আমি এই ঘরে টিক মারতাম। আর যদি উনি ব্যবসায়ী হতেন তাহলে আমি এই ঘরে টিক মারতাম। আর যদি উনি বেসরকারি করে কোনো কোম্পানিতে কাজ করেন কিন্তু প্রতি মাসে বেতন পান, তাহলে এই ঘরে টিক মারা হতো। আর উনি যদি পরিযায়ী শ্রমিক হতেন, অন্য কোনো রাজ্যে কাজ করছেন, তাহলে এই ঘরে টিক মারা হতো। আর উনি যদি বেকার হতেন, কোনো রোজগার না থাকতো, তাহলে তিনি এই ঘরে টিক মারতেন। তাহলে এটা হেড অফ দ্য ফ্যামিলি ডিটেলস ভরা হলো। একই রকমভাবে সদস্য ওয়ান মানে ওনার স্ত্রী, যিনি অন্নপূর্ণা টাকা পেতে চাইছেন, তো ওনার ক্ষেত্রে তিনি কোনো চাকরি বাকরি কিছু করেন কিনা। আমি ধরলাম তিনি সাধারণ গৃহবধূ, কোনো কিছু রোজগার করেন না, স্বামীর রোজগারেই সংসার চলে। তো সেক্ষেত্রে ওনার সরকারি ক্ষেত্রে টিক মারবো না, বা এই কোনো ঘরেই টিক মারবো না, আমি সরাসরি বেকার চলে যাব, বেকারের ঘরে টিক মারবো। এবার অনেকে বলবেন না বেকার বলতে উনি তো ঘরে থাকেন, গৃহবধূকে কি বেকার বলে দেওয়া যায়? কিন্তু হ্যাঁ, বলে দেওয়া যায়। উনি কিন্তু কোনো রোজগার তো করেন না, উনি তো এক পয়সা রোজগার করেন না বা ট্যাক্স দেন না, স্বামীর যে রোজগার সেই রোজগারে চলেন, তো ওনাকে বেকারই বলুন। আর এই অন্যান্য টিক মারা মানে এটা বোঝাচ্ছে যে তিনি এই লিস্টের ভিতরে এই আওতায় পড়ছেন না, কিন্তু তিনি এমন কোনো কাজ করেন যেখান থেকে তিনি রোজগার পান। তাহলে সেরকম যদি দেখাতে চান তাহলে অন্যান্যকে মারবেন এবং ব্র্যাকেটে বলে দেবেন কী করেন তিনি। আর যদি উনার রোজগার একদম কিছু নেই এটা বলতে চান, যিনি অন্নপূর্ণা টাকাটা পেতে চাইছেন উনি অন্য কোনো রোজগার করেন না বা উপার্জন করেন না, এটা যদি বলতে চান তাহলে আপনারা বেকারকে টিক মারবেন, অন্যান্যকে টিক মারবেন না। এমনি করে সদস্য 2 আছে, সদস্য 3 আছে, এগুলো তো বেশিরভাগ ক্ষেত্রে ফিল আপ হবে না, কারণ বেশিরভাগ ক্ষেত্রে ওই মহিলাদের যে সন্তান সন্ততি ওনারা হয়তো এখনও রোজগার শুরু করেননি, তাই এই দুটো ঘর ফিল আপ করার দরকার নেই, ফাঁকা রেখে দেবেন। তবে কিছু পরিবার এমন আছে মার বয়স একটু হয়েছে, মনে করুন 50 হয়ে গেছে, 52 হয়ে গেছে, ওনার বড় মেয়ে বা বড় ছেলে যে সে ছোটোখাটো ইনকাম শুরু করে দিচ্ছে, তো সেক্ষেত্রে সদস্য 2 ঘরটাও ফিল আপ হবে, আর সদস্য 3 তখন ফাঁকা থাকবে। এমনি করে সদস্য 4 আছে, সদস্য 5 আছে, এরাও যদি রোজগার করে তাহলে ফিল আপ করবেন, আর না হলে ফিল আপ করবেন না। আর না হলে এই বেকারের ঘরগুলো টিক মেরে দেবেন। এটা প্রত্যেকের ঘরেই, সদস্য যতজন আছে প্রত্যেকের ঘরেই ফিল আপ হবে। তবে যদি কোনো রোজগার না করছে তাহলে বেকারকে মারবেন, আর যদি রোজগার করছে তাহলে কীভাবে রোজগার করছে, কোন ক্ষেত্রে কাজ করছে সেই বক্সগুলোতে টিক মারতে হবে। এবারে আমাদের যে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা আর পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। তাহলে শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য কতজন? মনে করুন এই পরিবারটা মানিকবাবু সরকারি চাকরি করেন, তার স্ত্রী গৃহবধূ, দুজনেই পড়াশোনা করেছেন, আর বড় ছেলে, এক মেয়ে এক ছেলে মনে করুন, তো তারা মনে করুন সবাই শিক্ষিত, ছোটো ছেলেটা সেও পড়াশোনা করছে, তাহলে তাহলে সবাই শিক্ষিত। কিন্তু শিক্ষিত প্রাপ্তবয়স্ক কতজন? তাহলে মানিকবাবু, ওনার স্ত্রী এবং তার বড় মেয়ে, এদের 3 জনেরই বয়স 18 পেরিয়েছে, তাই শিক্ষিত প্রাপ্তবয়স্ক সংখ্যা মনে করুন আমি 3 লিখলাম। কারণ 4 নম্বর যে সদস্য তার ছেলে আছে, তার 14 বছর বয়স, 18 পেরোয়নি, তাই সে প্রাপ্তবয়স্ক হয়নি, তাই আমি শিক্ষিত প্রাপ্তবয়স্ক 3 মারলাম, 4 মারলাম না, কিন্তু ধরে নিলাম পরিবারের সদস্য সংখ্যা 4, কিন্তু 3 জন 18 পেরিয়েছে এবং 3 জনে পড়াশোনা করেছে, তাই 3 লিখলাম। আর অশিক্ষিত প্রাপ্তবয়স্ক কতজন? না, প্রাপ্তবয়স্ক 3 জন ছিল, 3 জনই শিক্ষিত মেরে দিয়েছি, তাই অশিক্ষিতটা 0 হয়ে যাবে, 0 খালি রাখবেন না, অবশ্যই লিখতে হবে, 0 লিখে দেবেন। আর পরিবারের প্রধান যিনি আছেন তিনি শিক্ষিত না অশিক্ষিত? চাকরি করেন বলেছি, শিক্ষিত বলতে আমরা শিক্ষিতকে মারলাম, আর যদি পড়াশোনা না করতেন তাহলে অশিক্ষিত। এবার আপনার বলবেন কতদূর পড়াশোনা করলে শিক্ষিত বলা যাবে বা কতদূর পড়াশোনা না করলে অশিক্ষিত বলা যাবে? সেক্ষেত্রে আপনার ক্লাস 10 মাধ্যমিক ওটাকেই মাপকাঠি ধরবেন। যদি কেউ মাধ্যমিক পাস করেছে তাকে শিক্ষিত তো বলবেন, আর যদি মাধ্যমিক পাস করেনি, তার নিচে থেকে গেছে, তাহলে তো আপনারা অশিক্ষিতকে মেরে দেবেন। আর যদি এখানে আমি পরিবারের প্রধান হেড অফ দ্য ফ্যামিলি, ওনাকে শিক্ষিত বললাম, ওনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত? আমি ধরে নিয়েছি ইনি স্কুলে শিক্ষকতা করেন, তা সেক্ষেত্রে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আমি MA BEd লিখে দিলাম, MA BEd। আর যদি মনে করেন ইনি HS পাস করেছেন, হ্যাঁ, পরিবারের হেড যিনি, তিনি ব্যবসা করেন, তিনি উচ্চ মাধ্যমিক অবধি পড়াশোনা করেছেন, তাহলে এখানে HS লিখে দেবেন। বা যিনি গ্র্যাজুয়েশন করেছেন তাহলে BA BSc BCom এগুলো কিছু লিখে দেবেন। তাহলে এটা পরিবারের প্রধান সম্পর্কে বলা হয়ে গেল। একই রকমভাবে সদস্য 1 যিনি অন্নপূর্ণা টাকা পেতে চাইছেন, ওই যে মানসী বা কিছুর নাম লিখলাম, তো তিনি শিক্ষিত না অশিক্ষিত? আমি ধরলাম উনি মাধ্যমিক পাস করেছেন, তাহলে শিক্ষিতকে টিক মারলাম। আর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত? না, মাধ্যমিক পাস করেছেন মানে MP লিখে দিলাম। যদি HS পাস করে তাহলে HS লিখতাম, যদি গ্র্যাজুয়েশন হতো তাহলে BA বা BSc উল্লেখ করতাম। তবে সদস্য 2 মনে করুন তার বড় মেয়ে, যার 19 বছর বয়স, ভোটার লিস্টে নাম উঠে গেছে, সে শিক্ষিত পড়াশোনা করেছে, মনে করুন তার গ্র্যাজুয়েশন এবার মানুষ HSটা পাস করেছে, 19 বছর বয়স মানে HSটা সদ্য পাস করেছে, তাহলে আমি HS লিখে দিলাম, HS। আর সদস্য 3 যে হয়তো মাধ্যমিক পাস, 14 বছর বয়স মনে করুন, সে ক্লাস 9-এ পড়ছে, তার ক্লাস 9 মানে 8 পাস হলেও শিক্ষিত বলা যায়, আমি শিক্ষিতই মেরে দিলাম। তবে এখানে অশিক্ষিত মেরে দিলে কোনো যায় আসে না, মেনলি এই ঘরটাকেই ফলো করা হবে যে ঘরটা অন্নপূর্ণা টাকা পেতে চাইছে। আমি এখানে 9-এ পড়ছে মানে শিক্ষিত মেরে দিলাম। আর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা ক্লাস 9 আমি এভাবে লিখে দিলাম, ক্লাস 9।
তাহলে পরিবারের চারজন সদস্য ছিল, চারজনেরই আমি শিক্ষাগত যোগ্যতা দিয়ে দিলাম। তারপর আছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ বা মন্ত্রী বা সাংসদ বা বিধায়ক বা পৌরস্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক, এরকমভাবে কেউ যদি আপনার পরিবারে যদি কেউ মন্ত্রী হয়েছেন বা সাংসদ হয়েছেন বা এই পদগুলোতে যদি কেউ আছেন তাহলে হ্যাঁ বলবেন, আর যদি এই পদগুলোতে নেই তাহলে না বলবেন। বেশিরভাগ পরিবার কিন্তু এই পদগুলোতে নেই, বেশিরভাগ পরিমাণে 98% বেশি পরিবার কিন্তু কেউই এই মন্ত্রী সাংসদ বিধায়ক এই সমস্ত পদে নেই, এগুলো হাতে গোনা কয়েকজন থাকে, সেটা সংখ্যাটা খুবই কম। তো আমি নাকে ঠিক মানলাম যে এই পরিবারে কেউ এই ধরনের পদগুলোতে নেই, তাই না বলে দিলাম। আর যদি কোনো পরিবার এখানে হ্যাঁ বলেন, তার পরিবারে মনে করুন কেউ একজন এমএলএ আছে, তাহলে তিনি হ্যাঁ মারবেন এবং তিনি এখানে তার সদস্যদের নাম্বারটা দেবেন। তবে 6 নম্বর হচ্ছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, মানে এই পরিবারে কেউ কি পেনশন পাচ্ছেন, যদি হ্যাঁ হয় তো হ্যাঁ লিখবেন, যদি না হয় তো না মারবেন। আমি ধরলাম এই পরিবারে কেউ পেনশন পাচ্ছেন না, তাই না মারলাম। আর যদি হ্যাঁ মারতাম তাহলে সে পেনশনভোগীর যে সদস্য নাম্বার একটা থাকবে, একটা পিপিও নাম্বার থাকে পেনশন কার্ডে, সেই পিপিও নাম্বারটা এখানে দিতে হবে। আর সেক্ষেত্রে পেনশনের স্লিপটা কিন্তু জেরক্স করে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। তারপর আছে কোনো সদস্য কি জিএসটির আওতায় আছেন কিনা, মানে পরিবার যদি ব্যবসায়ী পরিবার হয় না, তাহলে ওই পরিবারে একটা জিএসটি ফাইল বানানো আছে, তাহলে তো ওনারা জিএসটির আওতায় আসবেন। আর যারা ব্যবসায়ী পরিবার নেই তারা জিএসটির আওতায় আসবেন না, ওনারা বেশিরভাগ ক্ষেত্রে না মারবেন। এক্ষেত্রে আমি মানিকবাবু চাকরি করেন ধরেছি যেহেতু, তাহলে উনি জিএসটির আওতায় নেই, তিনি ব্যবসায়ী লোক নন, তাই না মারলেন। আর যদি হ্যাঁ হতো তাহলে এই জিএসটি নাম্বারটা এখানে উল্লেখ করতে হতো এখানে, বা এইসব ঘরে জিএসটি নাম্বারটা দিতে হতো। আর পরিবারের মোট বার্ষিক আয়, এই পরিবারের মোট বার্ষিক আয় মনে করুন তার স্বামীর এই যে পরিবারটা আমি করছি এখানে স্বামীর রোজগারেই পরিবার চলে, তাহলে স্বামীর যা বছরের রোজগার ওটাই। এবার ইনি স্কুলে শিক্ষকতা করেন, মনে করুন 50,000 টাকা করে মাইনা পান, তাহলে বছরে হয়ে গেল 6 লক্ষ টাকা। তাহলে আমি এখানে লিখে দেবো, অঙ্কে লিখবো 6 লক্ষ মানে 6, তারপর 5টা শূন্য দিয়ে দেবো, দিলে 6 লক্ষ হয়ে গেল। ইনি চাকরি করেন বলে 6 লক্ষ উল্লেখ করলাম। যদি ইনি চাকরি না করতেন, ছোটোখাটো ব্যবসা করতেন, তাহলে প্রতি মাসে 5,000 করে রোজগার করে ধরলে তাহলে 60,000 হতো। প্রতি মাসে যদি 8,000 করে ধরা যায় তাহলে 12 আসতে 96,000 হবে। প্রতি মাসে মনে করুন 15,000 করে রোজগার করেন, তাহলে 12 মাসে কত হবে, 15 গুণিতক 12 মানে 1,80,000। তো সেক্ষেত্রে তিনি 1,80,000 লিখবেন, এটা সংখ্যায় লেখা হবে, কথায় নয়। আর যদি কোনো পরিবার এমন থাকে স্বামী স্ত্রী দুজনেই রোজগার করছেন কম বেশি, তাহলে স্বামীর রোজগার প্লাস স্ত্রীর রোজগার, সেই মিলিত রোজগারটা এখানে লিখতে হবে। আর যদি স্ত্রী সাধারণত গৃহবধূ হন, কোনো রোজগার না করেন, তাহলে স্বামীর রোজগারটাই এখানে লিখে দিলে হবে। পরিবারের মোট রোজগার বছরে কত টাকা হয় সেটা সংখ্যায় এখানে লিখতে হবে। আর এক্ষেত্রে এবার হচ্ছে সিএএ আবেদনের বর্তমান অবস্থা। এটা সিএএ আমাদের বর্তমান শাসক দল, এনারা যখন দেশে আমাদের নরেন্দ্র মোদী, আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী, যিনি ক্ষমতায় যখন এসেছিলেন তখন তিনি সিএএ বা এনআরসি এই টাইপের কথাগুলো আপনারা শুনেছিলেন। সিএএ মানে কি, যারা হয়তো অন্য দেশ থেকে এসছে এখানে নাগরিকত্ব চাইছে, তারা এখানে আবেদন করেছে, এরকম যদি কোনো কেউ থেকে থাকে তো তাদের ডিটেলসটা ভরা হবে। প্রথমে ধরতে হবে পরিবারের প্রধান যিনি, তিনি সিএএ আওতায় পড়ছেন কিনা, তিনি আবেদন করেছেন কিনা। যদি হয় না, আমরা এই সিএএ সংক্রান্ত কোনো বিষয়ে জড়িয়ে নেই, আমরা এখানকারই স্থায়ী বাসিন্দা, দীর্ঘদিন ধরে এখানেই আছি, আমরা অন্য কোথাও থেকে আসিনি, তাহলে প্রযোজ্য নয়, টিক মেরে দেবেন, প্রযোজ্য নয়, এ কথা প্রযোজ্য নয়। আর যদি কেউ হয়তো বাংলাদেশ থেকে এসছেন বা পাকিস্তান থেকে এসছেন বা আফগানিস্তান থেকে এসছেন বা নেপাল থেকে এসছেন, এখানে ভারতবর্ষে বসবাস করতে চাইছেন, সিএএ এর জন্য আবেদন করেছেন, তাহলে সেক্ষেত্রে তিনি আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে টিক মারবেন, এখানে আবেদনের নাম্বারটা উল্লেখ করবেন। আর যদি ইস্যু করা হয়েছে, যদি হ্যাঁ হয়, সার্টিফিকেট নাম্বারটা দেবেন। তো বেশিরভাগ ক্ষেত্রে 99% পরিবারের ক্ষেত্রে দেখা যাবে সিএএ এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, তো আপনারা প্রযোজ্য নয় এটা ঠিক মারবেন। একই রকমভাবে সদস্য 1 মানে ওনার স্ত্রী, ওনারও সিএএ আবেদন করা হয়নি, তাহলে প্রযোজ্য নয়, ঠিক মারলাম। সদস্য 2 মানে ওই মানিকবাবুর বড় মেয়ে, তিনিও এখানকার স্থানীয় বাসিন্দা, ফলে উনি সিএএ অ্যাপ্লাই করছেন না, তাহলে ওনার ক্ষেত্রেও প্রযোজ্য নয়। আর মানিকবাবুর যে ছেলেটা, যে ক্লাস 9-এ পড়ে, তো সেও সিএএ অ্যাপ্লাই করেনি, তাহলে প্রযোজ্য নয়, টিক মেরে দিলাম। এবার সে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড মানে কেসিসি কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড এআরডি, কেসিসি এআরডি বা শিল্পী ক্রেডিট কার্ড, আর্টিসান ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, এই সমস্ত ক্রেডিট কার্ড কিছু নিয়েছেন কিনা। যদি পরিবারের প্রধান নিয়ে থাকেন তাহলে সে ক্রেডিট কার্ডের নাম্বারটা বসাবেন, আইডি সংখ্যা বসাবেন, আর কত তারিখে ইস্যু হয়েছে সেটা বসাবেন। আর সেরকম ক্রেডিট কার্ড যদি তার ওই মহিলার মানে স্ত্রী, যিনি অন্নপূর্ণা টাকা পেতে চাইছেন, ওনার যদি থেকে থাকে তাহলে ওনার সেই ক্রেডিট কার্ডের নাম্বার, তার আইডির সংখ্যা আর কোন তারিখে ইস্যু হয়েছে সেটা বসাবেন। সাধারণত ক্রেডিট কার্ড এটাও খুব কম পরিবার, রেয়ার, একটা দুটো পরিবারে থাকবে, এক্ষেত্রে 98% বা 97 পরিবারে কিন্তু ক্রেডিট কার্ড থাকবে না। তো সেক্ষেত্রে ওনারা এই ঘরটা পুরো ফিল আপ করবেন না, পুরোটাই ফাঁকা ছেড়ে দেবেন, কিছু করার দরকার নেই। একমাত্র যারা ক্রেডিট কার্ড নিয়েছেন তাদেরই এই ঘরগুলো ফিল আপ হবে, নাহলে ফিল আপ হবে না। যদি এসআইআর 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, এরকম কিছু কিছু হয়েছে। প্রত্যেকটা বিধানসভাতে প্রত্যেকটা পার্টে
4জন 5জন 6জন করে নামটা বাদ গেছে। এসআইআরে যথেষ্ট নথি দেখাতে পারেনি বলে কিছু কিছু নাম বাদ গেছে। প্রতিটা পার্টে 4জন 5জন 6জন করে। আমি যেখানকার ভোটার, আমারই পার্টে কিন্তু 5টা নাম বাদ গেছিলো। তো পরে ওই 5জনকে আবার এসডি অফিসে পাঠিয়ে ট্রাইব্যুনাল কেসে অ্যাপিল করানো হয়েছে। তো সেরকম যদি আপনার পরিবারে কারোর নাম যদি বাদ গিয়ে থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে তার একটু ডিটেলসটা দিতে হবে। আগে সবচেয়ে পরিবারের প্রধানকে ধরুন, ওনার কি নাম বাদ গেছে এসআইআরে, ট্রাইব্যুনাল কেসে কি আবেদন করতে হয়েছে? বেশিরভাগ ক্ষেত্রে নাই হবে। যদি ওনার নামটা ভোটার লিস্টে যথারীতি সুরক্ষিত থেকেছে, কোনো বাদের কোনো গল্প নেই, তাহলে উনি প্রযোজ্য নয় মেরে দেবেন। আর যদি হ্যাঁ হয়, যদি ট্রাইব্যুনাল কেসে তিনি অ্যাপিল করেছেন, নাম বাদ গেছিল, তাহলে উনি হ্যাঁকে টিক মারবেন এবং এখানে ট্রাইব্যুনাল বলে লিখে দেবেন। একইভাবে সদস্য 1 ধরবেন, ওনার নাম যদি ভোটার লিস্টে সুরক্ষিত আছে, এসআইআর প্রক্রিয়া বাদ যায়নি, তাহলে তিনি প্রযোজ্য নয়কে মারবেন। আর যদি ওনার নামটা ট্রাইব্যুনাল কেসে বাদ গেছে, তাহলে তিনি হ্যাঁকে টিক মারবেন, এখানে তিনি ট্রাইব্যুনাল কেস বলে উল্লেখ করে দেবেন। এই ক্ষেত্রে অনেকে আমাদের অর্থমন্ত্রী অগ্নিমিত্রা পাল মহোদয়া তিনি বলেছেন, যারা ট্রাইব্যুনাল কেসে অ্যাপিল করেছেন, এখন এই মুহূর্তে ভোটার লিস্টে নাম নেই, ওনারা ভয়ে আছেন যে অন্নপূর্ণা যোজনা টাকা পাবেন কি না। কিন্তু ঘটনা হচ্ছে পাবেন, তারা অবশ্যই টাকা পাবেন। তবে এখানে উল্লেখ করে দেবেন ট্রাইব্যুনাল কেসে বিচারাধীন প্রক্রিয়ায় রয়েছে, তাই ট্রাইব্যুনাল বলে উল্লেখ করে দিচ্ছেন। এখানে মিথ্যা তথ্য দেবেন না। যদি সত্যিকার আপনার এসআইআর থেকে বাদ গিয়ে থাকে নাম, তাহলে আপনি হ্যাঁ মারবেন এবং ট্রাইব্যুনাল বলে উল্লেখ করবেন। আর যদি আপনার ভোটার লিস্টে সুরক্ষিত নাম আছে, নাম বাদের কোনো গল্প নেই, তাহলে প্রযোজ্য নয়কে টিক মারবেন। একইভাবে সদস্য 2, মনে করুন মানিকবাবুর বড় মেয়ে, উনি তো সদ্য ভোটে নাম তুলেছেন মনে করুন, তাহলে সেক্ষেত্রে উনি ওই এসআইআরে বাদ যাওয়ার কোনো গল্পে নেই, তাই প্রযোজ্য নয়কে মারলেন। সদস্য 3, যিনি মানিকবাবুর ছোটো ছেলে, 14 বছর বয়স, ভোটার লিস্টে এখন নাম ওঠেনি, তো সেক্ষেত্রে তিনি বলবেন কি প্রযোজ্য নয় কথা বলবেন, এখানে তিনি প্রযোজ্য নয় লিখে দেবেন। বিদ্যালয়ে অধ্যয়নরত, বিদ্যালয়ে ধরুন অধ্যয়নরত মানে কি, আপনার কলেজে বা ইউনিভার্সিটি যারা পড়ছে তাদের ডিটেলস এখানে ভরা হবে না। একমাত্র বিদ্যালয়ে যারা পড়ছে, হাই স্কুল বা এইচএস স্কুল বা নার্সারি স্কুল বা কোনো প্রাইভেট স্কুলে যারা পড়ছে তাদেরই ডিটেলস ভরবেন। আপনার পরিবারে মনে করুন, আমি যদি মানিকবাবুর পরিবার ধরি, তার মেয়েটা কিন্তু 19 বছর বয়স, মানে কলেজে ভর্তি হয়ে গেছে, তারপর সে কিন্তু আর স্কুলে নেই, বিদ্যালয়ে নেই, তাই এখানে মানিকবাবুর মেয়ের ডিটেলসটা ভরবো না। তাহলে মানিকবাবুর শুধু ছোটো ছেলেটা 14 বছর বয়স, ক্লাস 9-এ পড়ে, কোনো একটা স্কুলে পড়ে, তাহলে শুধুমাত্র তার ওই একটি বাচ্চার ডিটেলস এখানে ভরা হবে। তো সেক্ষেত্রে প্রথমে শিশুর নাম উল্লেখ করে দেবো, মানিকবাবুর ছেলের নাম কিছু একটা থাকবে নিশ্চয়ই, তো সেই নামটা এখানে ইংরেজিতে লিখে দেবো। সেই নামটা লেখা হয়ে গেল। ও কোন ক্লাসে পড়ছে, মনে করুন ক্লাস 9-এ পড়ছে, তাহলে আমি ক্লাস 9 বলে উল্লেখ করে দিলাম, ক্লাস 9। আর বিদ্যালয়ের নাম যে স্কুলে পড়ছে সেই স্কুলের নামটা এখানে উল্লেখ করে দেবো। আর সেই স্কুলটা কী ধরনের স্কুল, সরকারি স্কুল নাকি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল নাকি স্পন্সর বিদ্যালয়। নর্মালি আমাদের এখানে যতগুলো হাই স্কুল আছে সবই হচ্ছে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, আমি সেই ঘরে টিক মারলাম। আরেকটা আছে বেসরকারি বিদ্যালয়, কোনগুলো মনে করি পাবলিক স্কুল যেগুলো হয় সেগুলো বেসরকারি বিদ্যালয়, সেখানে যদি পড়ে থাকে টিক মারবেন। নার্সারি স্কুল যদি হয় সেটাও বেসরকারি বিদ্যালয়, টিক মারবেন, ঠিক আছে। আর ওটা স্বীকৃত মাদ্রাসায় যদি পড়ছে তাহলে স্বীকৃত মাদ্রাসাকে টিক মারবেন। অন্যান্য মাদ্রাসা হলে অন্যান্য মাদ্রাসাকে টিক চিহ্ন মারবেন, অন্যান্য হলে অন্যান্য টিক চিহ্ন মারবেন। বেশিরভাগ ক্ষেত্রে প্রথম দুটো ঘরের মধ্যে একটা ঘরে যাবে। যে ছোটো বাচ্চা হয় নার্সারি স্কুলে পড়ছে তাহলে বেসরকারি বিদ্যালয়কে টিক মারবেন, আর যে প্রাইমারি স্কুলে পড়ছে তাহলে প্রথম ঘরে টিক মারবেন, হাই স্কুলে পড়ছে প্রথম ঘরে টিক মারবেন, আর যদি মাদ্রাসায় পড়ছে তাহলে স্বীকৃত মাদ্রাসাকে টিক মেরে দেবেন। অন্যান্যকে মারতে যাবেন না, অন্যান্য মারলে আবার সেই স্কুলের ডিটেলস এখানে লিখতে হবে, দরকার নেই। তো সেক্ষেত্রে হাই স্কুল বা প্রাইমারি স্কুলে পড়লে এই ঘরে টিক মারবেন, আর যদি নার্সারি স্কুলে বা কোনো প্রাইভেট স্কুলে পড়ছে, পাবলিক স্কুলে পড়ছে, তাহলে সেক্ষেত্রে বেসরকারি বিদ্যালয়কে টিক মারবেন। আবারও বলি, এখানে সেই শিশুর নাম লেখা হবে যে শিশু বিদ্যালয়ে পড়ছে। যারা কলেজে বা ইউনিভার্সিটিতে পড়তে চলে গেছে তাদের কিন্তু নাম বা ডিটেলস এখানে ভরা হবে না। বিদ্যালয়ে পড়া বাচ্চার সংখ্যা যদি 2জন থেকে থাকে তাহলে প্রথমে একটা বাচ্চার ডিটেলস এখানে ভরা হলো, আরেকজন বাচ্চার ডিটেলস এখানে ভরা হবে। আর যদি একটি বাচ্চা মাত্র বিদ্যালয়ে পড়ছে তাহলে এই ঘরটাই শুধু ফিল আপ হবে। যদি 3টে বাচ্চা বিদ্যালয়ে পড়ছে তাহলে এখানে একজনের ভর্তি করা হলো, এখানে দ্বিতীয় জনের ভরা হবে, এখানে তৃতীয় জনের ভরা হবে। তারপর হচ্ছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। সাধারণত টিকাকরণ চলে 15 বছর বয়স পর্যন্ত, 15 বছর বয়স পেরিয়ে গেলে আর টিকাকরণ এসে আওতায় নেই। তো আপনি আগে দেখবেন আপনার পরিবারে মোট কটা বাচ্চা এখনও টিকা আওতায় আছে, মানে 15 বছরের নিচে কজন বাচ্চা আছে। যদি 15 বছর পেরিয়ে গিয়ে থাকে তাহলে টিকাকরণ শুরু হয়েছে এবং সম্পূর্ণ হয়েছে, তাহলে শিশু সদস্য সংখ্যা প্রথম, মানে মনে করেন আপনার 3জন বাচ্চা, তাহলে 1, 2, 3 তিনটা ঘরই ফিল আপ হবে। যদি মনে করেন আপনার 2টো বাচ্চা তাহলে 1, 2 দুটো ঘর ফিল আপ হবে। তো প্রথম বাচ্চার ডিটেলসটা এই ঘরে। মনে করেন প্রথম বাচ্চা আপনার 19 বছর বয়স, মানিকবাবুর বড় মেয়েটার বয়স কত বললাম, 19 বছর বললাম, তাহলে ওর টিকাকরণ শুরু হয়েছে 15 বছর অবধি সে টিকা নিয়েছে, তাহলে হ্যাঁ মারলাম, আর টিকাকরণ সম্পূর্ণ হয়েছে, তাহলে প্রথম ঘরটা মেরে দিলাম। দ্বিতীয় শিশু মনে করুন তার 14 বছর বয়স, তার লাস্ট টিকা কিন্তু এখনও বাকি আছে, তাহলে আমরা বলবো কি না, হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে সম্পূর্ণ হয়েছে ঘরে, বা মারবো না। আর এখানে কিন্তু শুরু হয়েছে এবং সম্পূর্ণ হয়েছে দুটোই মেরে দেবো। আর এখানে শুরু হয়েছে কিন্তু এখনও শেষ হয়নি, তাই শেষ হয়নি মানে সম্পূর্ণ হয়েছে ঘরে, মারবো না।
আর যদি মনে করেন একজন ছোটো বাচ্চা, তাকে টিকাকরণ একবারে করানো হয়নি, তাহলে সেক্ষেত্রে টিকাকরণ করা হয়নি বলবেন আপনারা। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কোনো বাচ্চা এরকম নেই যাকে টিকা একদম কিছু দেওয়া হয়নি, বিশেষ করে পোলিও টিকা তো পেয়েছে না, তো সেগুলো বলবেন। এই যে আমি হ্যাঁ মারলাম, যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণ কার্ড, মানে আপনার বাড়িতে যে পোলিও কার্ড আছে সেই কার্ডটা হাতে নেবেন, তাতে একটা আইডি আছে, ওই আইডি নাম্বারটা উল্লেখ করবেন। যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখটা উল্লেখ করে দেবেন। আর যদি আপনার কোনো পোলিও কার্ড খুঁজে পাচ্ছেন না, তাহলে লাস্ট কবে টিকা নিয়েছিল সেটা স্বাস্থ্যকেন্দ্রে যাবেন, খবরটা নিয়ে আসবেন, লাস্ট টিকাকরণের তারিখটা এখানে বসিয়ে দেবেন। আর আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? এবার আপনি মানে পরিবারের প্রধান কি কোনো সরকারি প্রকল্পে টাকা পাচ্ছেন? মনে করুন উনি কৃষক বন্ধু টাকা পাচ্ছেন বা পিএম কিষানের টাকা পাচ্ছেন, তাহলে অবশ্যই হ্যাঁ হবে। জমি জায়গা আছে মানে পিএম কিষানের টাকা পাচ্ছেন বা কৃষক বন্ধু তো অবশ্যই পাচ্ছেন, তাহলে হ্যাঁ মারবেন, হ্যাঁ বলে দেবেন। তো সেক্ষেত্রে প্রকল্পের নামটা উল্লেখ করবেন, যদি হ্যাঁ হয় তাহলে প্রকল্পের নামটা উল্লেখ করতে হবে। কীভাবে করবেন? মনে করুন তিনি কৃষক বন্ধু পান, কৃষক বন্ধু এখানে উল্লেখ করে দেবেন, কৃষক বন্ধু উল্লেখ করে দেবেন, কৃষক বন্ধু উল্লেখ করে দেবেন। মনে করুন কৃষক বন্ধু টাকা তিনি পাচ্ছেন, তিনি কৃষক বন্ধু পাচ্ছেন, এবার প্রত্যাহার করতে চান কি না। এবার কৃষক বন্ধুর টাকাটা দিচ্ছিলেন কে? আমাদের বিগত সরকার। এবার ইনি যখন আমাদের নতুন সরকারের আমলে এসেছেন, তাহলে তিনি পিএম কিষাণ পেতে চাইবেন, তাহলে কৃষক বন্ধু তিনি প্রত্যাহার করবেন, তাহলে তিনি হ্যাঁ বলে দিলেন। এবার মনে করুন কোনো পরিবার এমন আছেন যিনি কৃষক বন্ধু পেতেন না, তিনি পিএম কিষাণ পাচ্ছিলেন, তাহলে তিনি পিএম কিষাণ লিখে দেবেন। এবং তিনি এই সরকারের আমলে আছেন মানে তিনি নিশ্চয়ই পিএম কিষাণটাকে প্রত্যাহার করতে চাইবেন না বা বন্ধ করতে চাইবেন না, তাহলে তিনি আর হ্যাঁকে টিক মারবেন না। যারা কৃষক বন্ধু পাচ্ছিলেন তারা অবশ্যই কৃষক বন্ধু লিখে হ্যাঁ মারবেন। এই কৃষক বন্ধু বন্ধ হলে তবে আপনার পিএম কিষাণ চালু হবে। আর যদি আপনি বলেন না কৃষক বন্ধু চালু থাকুক আর আমি আবার পিএম কিষাণ অ্যাপ্লাই করে সেটাও চালু করবো, তাহলে একসঙ্গে দুটো উপভোগ করব, তাহলে কিন্তু আপনি ফেঁসে যাবেন, পারবেন না। তাই কৃষক বন্ধুকে আগে প্রত্যাহার করে দেবেন। আর যারা পিএম কিষাণ পাচ্ছেন পিএম কিষাণ লিখে দেবেন, কিন্তু হ্যাঁকে আর টিক মারবেন না। তার মানে আপনি বলতে চাইছেন আমি পিএম কিষাণ বন্ধ করতে চাইছি না, পিএম কিষাণ আমার চালু থাকবে। ঠিক একই রকম যে মহিলার আমরা অন্নপূর্ণা টাকা পেতে চাইছেন, তিনি কোনো প্রকল্পের সুবিধা নিচ্ছেন কি না। তিনি মনে করেন এতদিন কী নিচ্ছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছিলেন, তাই তিনি প্রকল্পের নামটা এখানে লিখে দেবেন লক্ষ্মীর ভাণ্ডার, এখানে লক্ষ্মী ভাণ্ডার লিখে দিলেন। ঠিক আছে, এটাকে ইংরেজিতে লিখবেন লক্ষ্মী ভাণ্ডার লিখে দেবেন। এবং তিনি লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করতে চাইছেন, অবশ্যই হ্যাঁ বলবেন, কারণ লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করতে না চাইলে আপনি অন্নপূর্ণা টাকা পাবেন না। তাই লক্ষ্মী ভাণ্ডার তিনি প্রকল্পে এই প্রকল্পে টাকা পাচ্ছিলেন, এখন তিনি প্রত্যাহার করতে চাইছেন, তাই হ্যাঁ বললেন। এবার মনে করুন 3 নম্বর সদস্য নম্বর 2 মানে আমাদের মানিকবাবুর বড় মেয়ে, 19 বছর বয়স, তিনি কিন্তু ডিবিটির মাধ্যমে সরকারি কোনো প্রকল্পের টাকা এখন পর্যন্ত পাচ্ছেন না, যেহেতু তিনি কলেজে পড়ছেন। 25 বছর বয়স, তিনি লক্ষ্মী ভাণ্ডারও পাচ্ছেন না, বা ওনার নামে জমি জায়গা নেই, তাহলে তিনি পিএম কিষাণ বা কৃষক বন্ধু এগুলোও পাচ্ছেন না, তাহলে ওনার কিন্তু কোনো ঘর ফিল আপ হবে না, এই ঘরটা খালি পড়ে থাকবে। এমনি করে বাকি যে সদস্যগুলো আছে তারাও যদি কোনো প্রকল্প পাচ্ছেন তো ঘর ফিল আপ করবেন, যদি প্রকল্প কিছু সুবিধা পাচ্ছেন না তো ফিল আপ করার দরকার নেই। এবারে দিয়েছে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সম্মত। অবশ্যই আপনি যা যা তথ্য দিলেন সব আপনি স্বজ্ঞানে দিলেন, কারোর দ্বারা প্ররোচিত না হয়ে বা কোনো অজ্ঞানত বা অজ্ঞানবশত আপনি তথ্যগুলো দিয়েছেন তাও নয়, নিজের স্বজ্ঞানে স্বচিত্তে ঘোষণা করে আপনি দিয়েছেন, তাই ডিক্লেয়ার করেছেন, তাই সম্মতকে টিক মারবেন। এক্ষেত্রে সই করবেন কে? যে মহিলার নামে ওই অন্নপূর্ণা যোজনার এই ফর্মটি ফিল আপ হচ্ছে, যিনি অন্নপূর্ণা টাকা পেতে চাইছেন ওই মহিলা এখানে কিন্তু সই করবেন। আমাদের এখানে এই ফর্মে আমি ধরে নিয়েছিলাম একটা আনুমানিক নাম ধরেছিলাম মানিক মাইতি, তো ওনার যিনি স্ত্রী রয়েছেন উনি এখানে এই নামটা সই করবেন। তাহলে যিনি ফর্মে টাকা পেতে চাইছেন, অন্নপূর্ণা টাকা পেতে চাইছেন, উনি একমাত্র এখানে সইটা করবেন। বাকি এই ঘরে আপনার কিছু নেই, এই ঘরে আপনাকে কিছু লিখতে হবে না, এটা সরকারি ব্যবহারের জন্য। তাই এই ঘরটা সাধারণত ফিল আপ করবেন বিডিও অফিস বা সরকারি আধিকারিকের অফিস, ওনারা যারা রয়েছে ওনারা ফিল আপ করবেন, আপনাকে কিছু করতে হবে না। তো এইভাবে অন্নপূর্ণা প্রকল্প যোজনার যে ফর্মটি, আমি 12 পাতার ফর্ম, একটু বেশি রয়েছে, অনেকেই ঘাবড়ে যাচ্ছিলেন ফিল আপটা কীভাবে করবেন, আমি সহজে ব্যাখ্যা করলাম। তো দরকার পড়লে ভিডিওটাকে বন্ধুদের মাঝখানে শেয়ারও করে দেবেন, সবাই যাতে উপকৃত হয় এবং খুব সহজে সবাই আবেদনটা করতে পারেন। একদম পুঙ্খানুপুঙ্খ ডিটেলস দিয়ে ভর্তি করে দেখিয়ে দিলাম যে এইভাবে ফর্মটা ফিল আপ করবেন। এর সঙ্গে যা যা নথি লাগবে জেরক্সের আকারে পিছনে জুড়ে আপনারা কোনো প্রতিনিধির মারফত অথবা নিজেরা নিয়ে গিয়ে পঞ্চায়েত অফিসে জমা দিতে পারেন, অথবা আপনাদের সংশ্লিষ্ট বিডিও অফিসে জমা দিয়ে দেবেন। তারপর সরকারি পক্ষ থেকে এই ফর্মগুলোকে ভেরিফাই করা হবে। যদি আপনি যোগ্য বলে বিবেচিত হন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অন্নপূর্ণার 3000 টাকা ঢুকতে শুরু করবে। আমার শুভকামনা আপনাদের সাথে রইল, যাতে আপনারা সকলে যারা অধীর আগ্রহে অতি আশা নিয়ে এই ফর্মটা ফিল আপ করছেন, আপনাদের সকলেরই ফর্ম গ্রহণযোগ্য হোক এবং আপনারা বিবেচিত হন যোগ্য প্রার্থী হিসেবে, এবং আপনারা ডাইরেক্ট ডিবিটি লিঙ্কের মধ্য দিয়ে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3000 টাকা নেওয়ার সুবিধাটা ভোগ করতে পারেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন, আর ভিডিওটাকে পারলে লাইক করে দেবেন।